কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না করোনা, বাড়ছে কোভিড আক্রান্ত গর্ভবতীদের মৃত্যুহার। জাপান থেকে আজ আসছে অ্যাস্ট্রাজেনেকার প্রায় ৮ লাখ টিকা, কাল খুলছে কলকারখানা। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ৩ দিনের রিমান্ডে হেলেনা জাহাঙ্গীর। আরও কয়েকটি মামলা প্রক্রিয়াধীন। সংঘবদ্ধ চক্র নিয়ে করতেন চাঁদাবাজি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয়ে একাধিক নারীর সঙ্গে সম্পর্ক। বিয়ে করতে গিয়ে পুলিশের হাতে ধরা, প্রতারণার জালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা নিহতের ১ বছর পূর্ণ। অভিযোগ গঠন হলেও করোনা পরিস্থিতির কারণে পিছিয়েছে বিচার কাজ। আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি। ভোরের সময় সঙ্গে আছি আমি আফরোজা মৌটুসী। কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না করোনা, প্রতিদিনই বাড়ছে সংক্রমণ ও প্রাণহানি। সবশেষ ২৪ ঘন্টায় মৃত্যুর মিছিলে যোগ হয়েছে আরও ২১২ জন। সবচেয়ে বেশি ঢাকা বিভাগে প্রাণহানি ৬৫ জনের। এরপরই চট্টগ্রামে মারা গেছেন ৫৩ জন। রোগীর চাপে বেসামাল অবস্থা হাসপাতালগুলোর। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য, ছবিতে রিপোর্ট। করোনার তৃতীয় ঢেউয়ে সারা দেশে আক্রান্ত ও শনাক্তের পাশাপাশি বাড়ছে মৃত্যুর সংখ্যাও। শহরনগর থেকে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়েছে মহামারী এ ভাইরাস। তীব্র শ্বাসকষ্ট সহ নানা জটিলতায় শেষ মুহূর্তে হাসপাতালে ছুটে আসছেন রোগীরা। রোগীর চাপ অস্বাভাবিক বেড়ে যাওয়ায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন নার্স ও চিকিৎসকরা। চট্টগ্রামে বাড়ছে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। ২৪ ঘন্টায় বিভাগের ১১ জেলায় ৫৩ জন মারা গেছেন। এর মধ্যে কুমিল্লায় সর্বোচ্চ ১৯ জন এবং চাঁদপুরে ১০ জন মারা গেছেন। খুলনা বিভাগের ১০ জেলায় মোট ৩৬ জনের মৃত্যু হয়েছে করোনায়। এর মধ্যে ঝিনাইদহে ১১, কুষ্টিয়ায় ৭, খুলনায় ৫ এবং চুয়াডাঙ্গা ও যশোরে ৭ জন করে মারা গেছেন। করোনার ছোবলে সিলেটে মারা গেছেন ১৭ জন। এর মধ্যে শুধুমাত্র সিলেট জেলাতেই মারা গেছেন ১২ জন। অন্যান্য সার্ভিস একটু সমস্যা আছে, তবে অক্সিজেনটা ভালো আছে। আইসিইউর বেড যদি বাড়ানো হয় তাহলে রোগীদের জন্য বেটার হয়। রাজশাহী বিভাগের ৮ জেলায় একদিনে ১৩ জনের মৃত্যু হয়েছে মহামারী করোনায়। এর মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ৯ জনের মৃত্যু হয়েছে। বরিশাল বিভাগে করোনায় আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পটুয়াখালীতে ৫, বরিশাল ও পিরোজপুরে ২ জন করে মারা গেছেন। এছাড়া গেল একদিনে করোনায় আক্রান্ত হয়ে রংপুর বিভাগে ৯ জন এবং ময়মনসিংহ বিভাগে ৮ জন মারা গেছেন। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। অন্তঃসত্ত্বা কোভিড রোগীদের সেবা দেয়া চিকিৎসকদের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তারা বলছেন, এই মুহূর্তে চরম ঝুঁকিতে আছেন এই নারীরা। বেশিরভাগকেই সর্বোচ্চ চিকিৎসা দিয়েও বাঁচানো যাচ্ছে না। এছাড়া গত কয়েকদিনে দেশের সবচেয়ে বড় হাসপাতাল ঢাকা মেডিকেলে প্রায় ১০ গুণ বেড়েছে করোনায় আক্রান্ত শিশু রোগীর সংখ্যাও। তোহা খান তামিমের রিপোর্ট। আমার ওয়াইফে আপনার কোভিড পজিটিভ আসছে, তো ওর আবার প্রেগনেন্সি প্রায় ৯ মাস চলতেছে। কারণ আমার আম্মা গত ডিসেম্বরে এখানে কোভিড আক্রান্ত হয়ে মারা যায়। এখন আমার ওয়াইফের একটা সময়ে মানে কি বলবো, এখন আমার বলার। বেসরকারি চাকরিজীবী মোহাম্মদ রুবেল তার করোনা পজিটিভ ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে এসেছিলেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। এখানে করোনা পজিটিভ প্রসূতি নারীর জন্য চিকিৎসার কোনো ব্যবস্থা না থাকায় ছুটছেন অন্য হাসপাতালে। কদিন আগে করোনার থাবায় মাকে হারিয়েছেন এই তরুণ। এবার স্ত্রীকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা। গাড়ি সংকটের কারণে পিকআপ ভ্যানে করেই স্ত্রীকে নিয়ে রওনা দেন। রাজধানীর হাসপাতালগুলোর বাইরের চত্বর, অপেক্ষমান লবিতে দিনভর শুধুই কান্নার শব্দ। বাস্তবতার কাছে ফিকে হয়েছে ছুটির দিন, তাই শুক্রবারেও প্রতিটি হাসপাতালে একের পর এক আসছে করোনা আক্রান্তরা। অক্সিজেন, শয্যা আর আইসিইউ সংকট চরম হওয়ায় ফিরে যাচ্ছেন অসংখ্য রোগী। রোগীর অক্সিজেন দরকার, অক্সিজেন তাদের নাই এবং সিটও নাই। অক্সিজেন প্রায় শেষের দিকে, এখন রোগী তো আমার অক্সিজেন ছাড়া চলতে পারতেছে না। ঢাকা মেডিকেলের তথ্য বলছে, গত কয়েকদিনে কোভিড পজিটিভ শিশু রোগীদের সংখ্যা হু হু করে বাড়ছে। এদিকে অন্তঃসত্ত্বা নারীদের ক্রিটিক্যাল কেয়ারে নিয়েও অধিকাংশদের শেষ রক্ষা হচ্ছে না। 8 মাস প্রেগনেন্ট থাকা অবস্থায় পরে এখানে আমাদের নর্মালি হয়েছে, কিডনিতে প্রবলেম ছিল, এই থাকা অবস্থায় এখানে আমাদের ডায়ালিসিস করা হচ্ছে আর কি। পানি শূন্যতা ছিল, তো সেই জন্য হয়তো বাচ্চাটা আগে এখানে আনার আগেই মারা গেছে আর কি বাচ্চাটা। প্রেগনেন্ট মাদের তো আমাদের যে কটা শয্যা সবই পরিপূর্ণ। এখন প্রেগনেন্সির শেষের দিকে গিয়ে এরা
অনেকেই ভালোভাবে অসুস্থ হয় এবং আমাদের আইসিইউতে নিতে হয়, তারপরে জরুরি অপারেশন করতে হয় এবং অনেক মা এবং বাচ্চাকে কিন্তু আমরা ক্রিটিক্যাল স্টেজ থেকে ফেরত আনতে পারি না। করোনা ঊর্ধ্বগতির এ সময়ে সন্তান সম্ভবা নারী, শিশু ও বয়স্কদের সর্বাধিক সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। এদিকে জেলা সদর হাসপাতালগুলোতেও কোভিড আক্রান্ত গর্ভবতী নারীদের মধ্যে মৃত্যুহার বাড়ছে। পাশাপাশি ডায়াবেটিস, কিডনি সমস্যা ও ক্রনিক ডিজিজে আক্রান্তদেরও সুস্থ হওয়ার সংখ্যাটাও খুবই কম। আরও জানাচ্ছেন রিপোর্টার সেলিয়া সুলতানা। জেলা সদর হাসপাতালগুলোতে কোভিড ওয়ার্ডে এখন শিশু, তরুণ, বৃদ্ধ সব বয়সের মানুষের ভিড়। যাদের অবস্থা শোচনীয় তারা বেশিরভাগই আসছেন প্রত্যন্ত অঞ্চল থেকে। কেউ গাফেলতি, কেউ আবার উপসর্গ বুঝতে না পারা শেষ সময় অসহায় করছে পুরো চিকিৎসা ব্যবস্থাপনাকে। এদের মধ্যে ক্রনিক ডিজিজ, হৃদরোগ ও স্ট্রোকের রোগীদের মৃত্যুর মুখ থেকে ফিরে আসার সংখ্যা একেবারেই কম, যা কোভিড পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে মাঠ পর্যায়ে। এখন আমরা যে রোগীগুলো পাচ্ছি খুব কম বয়সী, ইভেন বাচ্চাদের 5 বছর, 9 বছর, 10 বছর, 12 বছর, 15 বছর, 20-30 বছরের প্রচুর রোগী পাচ্ছি, যেটা আগে আমরা পেতাম না। তো এটা কিন্তু আমাদের অ্যালার্মিং যে আমাদের ইয়াং জেনারেশন বা ইয়াং পিপলটা আক্রান্ত হচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আইসোলেশনটা আমাদের নিশ্চিত করতে হবে। অন্যদিকে বিভিন্ন জেলা হাসপাতালের তথ্য বলছে কোভিডে আক্রান্ত মাতৃমৃত্যুর হার সংখ্যার সৃষ্টি করছে। প্রেগনেন্সি যাদের আগে সিজারিয়ান সেকশন ছিল, এইবারের প্রেগনেন্সি তাকে সিজার করতে হচ্ছে, তাদেরও কিন্তু কন্ডিশন খুব আমরা ইমপ্রুভ করা যাচ্ছে না, হঠাৎ করে সাডেন ডেথ হয়ে যাচ্ছে। ক্রনিক কিডনি ডিজিজ এগুলোতে খুবই যাদের এদের করোনা হচ্ছে তারা কিন্তু আলটিমেটলি সাস্টেন করতে পারছে না। তাদের ওভারওয়েট, আনকন্ট্রোল ডায়াবেটিস যাদের আছে এগুলো খুবই একদমই করতে পারছে না। চিকিৎসকরা বলছেন কোভিড পরিস্থিতি আরও সংকটাপন্ন হওয়ার আগে দ্রুত গণটিকা কার্যক্রমে সর্বোচ্চ সংখ্যক মানুষকে টিকার আওতায় আনতে হবে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। জাপান থেকে আরও 7,81,000 অ্যাস্ট্রাজেনেকার টিকা আসছে দেশে আজ। বিকেল 3:15টার দিকে হংকং এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকার এই চালানটি পৌঁছানোর কথা রয়েছে। টিকা গ্রহণ করতে বিমানবন্দরে উপস্থিত থাকবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। করোনা টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় জাপান থেকে পাঠানো টিকার এটি দ্বিতীয় চালান। এর আগে গত 24শে জুলাই প্রথম দফায় 2,45,000 অ্যাস্ট্রাজেনেকার টিকা পাঠিয়েছিল জাপান। আগামী 3রা আগস্ট তৃতীয় চালানে 6 লাখের বেশি টিকা পাঠানোর কথা রয়েছে জাপানের। আগামীকাল থেকে তৈরি পোশাক সহ রপ্তানিমুখী সব কলকারখানা খোলা থাকবে। গতকাল বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয় 5ই আগস্ট পর্যন্ত চলমান কঠোর বিধিনিষেধের মধ্যেই 1 আগস্ট সকাল 6টা থেকে সেই নির্দেশনার আওতামুক্ত থাকবে রপ্তানিমুখী সব শিল্প ও কলকারখানা। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী করোনার সংক্রমণ রোধে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে কারখানা চালু করার কথা জানিয়েছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। এদিকে 5 আগস্টের পর কঠোর বিধিনিষেধ আরও বাড়ানোর সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আমরা এর আগেও লকডাউন যেটা আমরা মোকাবেলা করেছি, সেখানে আমাদের শ্রমিকরা একেবারে কঠিন স্বাস্থ্যবিধি মেনে কাজ করেছে। আমরা সেটা কঠোর আমরা নিয়ন্ত্রণ করে রাখবো। 70-80% শ্রমিক ঢাকায় আছে, তাদেরকে নিয়ে আমরা কাজ শুরু করব। অনেকগুলো কাজ ছিল আমাদের যেগুলো একেবারে এক্সপোর্টের শেষ পর্যায়ে ছিল, সেগুলো আমরা ফিনিশিং বাকি ছিল, কার্টুনিং বাকি ছিল, সেগুলো আমরা অগ্রাধিকার দিব। অনেকগুলো দেশে থেকে আমাদের দেশে অর্ডার আসছে। ডেঙ্গু প্রসঙ্গ। চলতি মৌসুমে ধরন পাল্টে জটিল রূপ নিয়েছে ডেঙ্গু। রক্তপাত, বারবার জ্ঞান হারানো সহ আক্রান্তদের শরীরের বিভিন্ন অঙ্গের কর্মক্ষমতা কমে যাচ্ছে। বেশিরভাগ রোগীকেই নিতে হচ্ছে আইসিইউতে। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। এদিকে সবশেষ 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 170 জন। এদের মধ্যে 164 জনই রাজধানীর।
2.5 বছরের সারা গত 5 দিন ধরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি শিশু হাসপাতালে। ডেঙ্গু আক্রান্তের এই তালিকায় দেখা মিলেছে 5 মাস বয়সী ফাতেমা, 4 মাস বয়সী আহসান, 5 বছরের সামিয়া আর 7 বছর বয়সী ইরফানের। দেশ জুড়ে প্রতিদিনই রেকর্ড ছাড়াচ্ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা, যার 70%ই শনাক্ত হচ্ছেন রাজধানীতে। 6 দিন যাবৎ বাচ্চা ঘরে জ্বর, আমরা এমনি ডাক্তারের কাছ থেকে ওষুধ এনে খাওয়াইছি। 6 দিনের মাথায় রিপোর্ট আসলো পজিটিভ, বমি, তারপর পুরো শরীর ব্যথা। পঞ্চায়েত থেকে গতকালই 29-এ নেমে আসছে, ভিতরে কাজ করে, না জানি কি হয়। শুক্রবার রাজধানীর শিশু হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন 24 শিশু। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় 3 জনকে নেওয়া হয়েছে আইসিইউতে। চিকিৎসকরা জানালেন, বিগত বছরের তুলনায় এবছর আক্রান্তরা জটিল সংক্রমণ নিয়ে হাসপাতালে আসছেন। রক্তপাত হচ্ছে, সেই থেকে কিছু নিয়ে এক্সপ্যান্ডেড ডেঙ্গু নামে আরেকটা আছে, যে বাচ্চাদের বিভিন্ন অর্গানগুলো এফেক্টেড হতে পারে। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় হাসপাতালগুলোতে শয্যা ও আইসিইউ সংকট তীব্র হচ্ছে। চিকিৎসকরা বলছেন, জ্বর হলেই করতে হবে ডেঙ্গু পরীক্ষা। এবার জ্বর হলেই যেন তারা একটু ডাক্তারের কাছ থেকে দেখিয়ে নিয়ে যায়। এদিকে করোনা সংক্রমণ পরিস্থিতিতে ডেঙ্গুর এমন বাড়তি প্রকোপ অশনি সংকেত বলছেন বিশেষজ্ঞরা। উত্তর সিটি মেয়র জানালেন, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে জনসচেতনতার বিকল্প নেই। 10টায় 10 মিনিট প্রতি শনিবার নিজ নিজ বাসা করি পরিষ্কার। সারা দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় 2000, গত বছরের তুলনায় যা 50% বেশি। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। হরেক প্রাণীর অভয়ারণ্য। আয়ারল্যান্ডের সবচেয়ে বড় বন্যপ্রাণীর পার্ক নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় হেলেনা জাহাঙ্গীরকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল সন্ধ্যায় তাকে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে তোলা হয়। এর আগে ব্রিফিংয়ে র্যাব জানায়, সংঘবদ্ধ চক্র নিয়ে চাঁদাবাজি করতেন হেলেনা। সামাজিক মাধ্যমে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সখ্যতার অপব্যবহারও করতেন। এরই মধ্যে তার মালিকানাধীন অবৈধ জয়যাত্রা টেলিভিশন সিলগালা করা হয়েছে। 5 বছর আগে রাজনীতিতে উত্থান হয় হেলেনা জাহাঙ্গীরের। ঘনিষ্ঠতা বাড়ান এমপি মন্ত্রীদের সঙ্গে। ঠাঁই হয় আওয়ামী লীগে, সদস্য হন দলের উপকমিটি ও কুমিল্লা আওয়ামী লীগে। এরপরই তালগোল পাকিয়ে ফেলেন হেলেনা, এজন্য হারাতে হয় দলীয় পদ। গ্রেফতারের পর সদর দফতরে নিয়ে দিনভর জিজ্ঞাসাবাদ করে র্যাব। পরে জানানো হয়, প্রভাব ও পরিচিতি বাড়াতে হেলেনা জাহাঙ্গীরের ছিল সংঘবদ্ধ একটি চক্র। চক্রটি চাঁদাবাজি সহ নানা অনিয়মের সঙ্গে জড়িত। নিজেকে মাদার তেরেসা, পল্লী মাতা, প্রবাসী মাতা হিসেবে পরিচিতি পেতে জয়যাত্রা ফাউন্ডেশনকে ঢাল হিসেবে ব্যবহার করেছেন। তার পৃষ্ঠপোষকতায় বর্ণিত সংঘবদ্ধ চক্রটি এহেন ভুয়া খেতাব অপপ্রচার চালাতো। বিভিন্ন দেশি বিদেশি সংস্থা ও ব্যক্তিবর্গ হতে জয়যাত্রা ফাউন্ডেশন নামে অর্থ সংগ্রহ করতেন, যা মানবিক সহায়তায় ব্যবহারের চেয়ে গ্রেফতারকৃত হেলেনা জাহাঙ্গীরের খেতাব প্রচার প্রচারণায় বেশি ব্যবহৃত হয়েছে। র্যাব জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্য প্রণোদিতভাবে গণ্যমান্য ব্যক্তিদের কটাক্ষ করার কথাও স্বীকার করেছে সে উদ্দেশ্য প্রণোদিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের মানহানি ও সুনাম নষ্ট করেছে। তিনি খ্যাতি লাভের আশায় বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাথে ছবি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন এবং এই প্রেক্ষিতে বিভিন্ন সম্মানিত ব্যক্তিবর্গ বিব্রত হয়েছেন। সন্ধ্যায় হেলেনা জাহাঙ্গীরকে আদালতে হাজির করা হলে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। তার বিরুদ্ধে মাদকের মামলা এবং স্পেশাল পাওয়ার অ্যাক্টের মামলা প্রক্রিয়াধীন আছে, সেগুলো পরবর্তীতে এটা আসবে। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয়ে গড়ে তুলেছেন একাধিক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক। সবশেষ বিয়ে করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছেন এক প্রতারক। শুধু তাই নয়, তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের বদলি, পদোন্নতি ও মিশনে পাঠানোর কথা বলে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। কেউ সরকারি কর্মকর্তার পরিচয় ব্যবহার করলে তা যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছেন পুলিশ। শাকির আহমেদের রিপোর্ট।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচয়পত্র গলায় ঝুলিয়ে ফেসবুক প্রোফাইলে দিয়েছেন একাধিক ছবি। মনে হবে মন্ত্রণালয়টির কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা। আর এই পরিচয় ব্যবহার করেই একাধিক নারীর সঙ্গে গড়ে তুলেছেন প্রেমের সম্পর্ক। বিমানবন্দরে আটক হওয়া অবৈধ স্বর্ণ, অলংকার ও মোবাইল ফোন কম দামে বিক্রির কথা বলে অনেকের কাছ থেকে হাতিয়ে নেন মোটা অঙ্কের টাকা। পুরান ঢাকায় যে ফ্যামিলিতে বিয়ে করতে গেছিল ওইখানে বলেছে সিনিয়র সচিবের পিও, ওই ফ্যামিলির লোকজন যখন খবর নিতে আসছে এবং এই প্রতারকের ছবি দেখাতে আসছে, আসার পরে আমার ছবি আর তার ছবির সাথে তো কোনো মিল নেই। একসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চুক্তিভিত্তিক লিফট অপারেটর হিসেবে কাজ করতেন মোহাম্মদ বিপ্লব। চুক্তির মেয়াদ শেষ হলেও নামের সাথে আংশিক মিল থাকায় মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রোটোকল অফিসার শাহানশাহ বিপ্লবের নাম ব্যবহার করে প্রতারণা শুরু করেন। আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাকরি করতাম লিপ অপারেটরে। আমি আনসারতে 10,000 টাকা নিয়েছিলাম, বলছিলাম আমি পুলিশের এক সদস্যকে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে পাঠানোর কথা বলে হাতিয়ে নেন কয়েক লাখ টাকা। পুলিশের একজন এএসআই এয়ারপোর্টে চাকরি করেন, ওনার কাছ থেকে 50,000 টাকা নিয়েছে ওনাকে বিদেশে মিশনে পদায়ন করবে বলে। প্রতারক মোহাম্মদ বিপ্লবের বিরুদ্ধে বুধবার রাজধানীর মতিঝিল থানায় মামলা করেন ভুক্তভোগী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা শাহানশাহ বিপ্লব। সে ছবি আপলোড করে মানুষকে বোঝাতে চেয়েছে সে সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা এবং এই পরিচয় দিয়ে সে বিভিন্ন জনের কাছে বিভিন্ন পারপাসে সে টাকা দাবি করে আসছিল। ইভেন সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়েদেরকে টার্গেট করে সম্পর্ক স্থাপন করে। মোহাম্মদ বিপ্লবের বিরুদ্ধে আরও 2টি প্রতারণার মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহতের 1 বছর পূর্ণ হলো। এই ঘটনায় কক্সবাজারের বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সাবেক ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলী ও টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার সহ 15 জনের বিরুদ্ধে অভিযোগও গঠন করেছেন আদালত। তবে করোনা পরিস্থিতির কারণে আদালতে মামলাটির বিচার কাজ পিছিয়ে গেছে। 1 বছর বিচার কার্যক্রম নিয়ে সন্তুষ্ট বাদী ও তার আইনজীবীরা। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। গত 31 জুলাই রাতে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এই ঘটনায় 5 আগস্ট তার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সাবেক ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলী সহ পুলিশের 9 সদস্যকে আসামি করে মামলা করেন। আদালত মামলার তদন্ত ভার দেন র্যাবকে। 6 আগস্ট ওসি প্রদীপ কুমার দাস সহ 7 পুলিশ সদস্য আদালতে আত্মসমর্পণ করেন। এই হত্যা মামলায় গত 13 ডিসেম্বর তদন্তকারী কর্মকর্তা ওসি প্রদীপ সহ 15 জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। বর্তমানে 15 জন আসামি কারাগারে রয়েছেন। গত 27 জুন মামলার নির্ধারিত দিনে আদালত সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করে আদেশ দেন, কিন্তু করোনা পরিস্থিতিতে নির্ধারিত দিন 26, 27 ও 28 জুলাই সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়নি। কোভিড পরিস্থিতির উপর এই মামলার কার্যক্রম নির্ভর করছে উল্লেখ করে বাদী পক্ষের এই আইনজীবী বলেন, তদন্তসহ মামলার সার্বিক কার্যক্রম নিয়ে তিনি সন্তুষ্ট। বর্তমান অবস্থায় আমরা খুব আশাবাদী। মামলা মোকদ্দমার অবস্থান যদি চলতে থাকে, অর্থাৎ রেগুলার মামলা চলে, তাহলে আমরা শেষ করতে পারব। মামলার বাদীও তদন্ত নিয়ে সন্তোষ প্রকাশ করে আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। তাদের ক্যাপিটাল পানিশমেন্ট হবে, একই সাথে রায় যখন কার্যকর হবে আসলে তখনই আমরা বলতে পারি যে আমরা সন্তুষ্ট। তবে আসামি পক্ষের আইনজীবীর দাবি, মামলার এজাহার ও অভিযোগপত্রে নানা অসঙ্গতি রয়েছে। আমি আসামির পক্ষে বলতে চাই, সে সম্পূর্ণ নিরপরাধ ও নির্দোষ। শুধুমাত্র হয়রানির জন্যই ওসি প্রদীপকে এই মামলায় মিথ্যাভাবে জড়িত করা হয়েছে। এই মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী কোভিড আক্রান্ত হওয়ায় বক্তব্য পাওয়া যায়নি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ভোরের সময় আরও থাকছে, ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে সাতক্ষীরার নির্মাঞ্চল। পানিবন্দী শত শত পরিবার। মুন্সিগঞ্জে পদ্মার আকস্মিক ভাঙনে বসতভিটা বিলীন, হুমকিতে নানা স্থাপনা। মুন্সিগঞ্জের টুঙ্গিবাড়িতে পদ্মার আকস্মিক ভাঙনে বসতভিটা বিলীন হয়ে গেছে। হুমকিতে রয়েছে স্কুল ও মসজিদ সহ নানা স্থাপনা। অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানান গ্রামবাসী। শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট।
বর্ষায় রুদ্ররূপে পদ্মা, ভাঙনের কবলে এবার টঙ্গীবাড়ি উপজেলার পূর্ব হাসেল গ্রাম। নদীগর্ভে চলে যাওয়ার আগে শেষ সম্বলটুকু বাঁচাতে মরিয়া মানুষগুলো। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। পাশে আমাদের একটা স্কুল আছে এবং আমাদের একটা মসজিদ আছে এবং এখানে 200-300 বাড়ি আছে, অথবা 2-4 দিনের ভিতরে আমাদের এই গ্রামটা বিলীন হয়ে যাবে। তাৎক্ষণিকভাবে কোনো ব্যবস্থা না নেওয়া হয় আমাদের এই হাসেলবানার ইউনিয়ন নদীর গর্ভে বিলীন হয়ে যাবে। আমাদের বিনীত অনুরোধ, হাসালকে রক্ষা করুন, আমাদের পাশে থাকুন। এদিকে আপৎকালীন ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে অবহিত করার কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। হাসাল এলাকায় হঠাৎ করেই তীব্র ভাঙন দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ড থেকে ইতিমধ্যেই সরজমিনে সাইট পরিদর্শন করা হয়েছে। তো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পারমিশন পেলে ওইখানে আমরা ইমার্জেন্সি কাজ বাস্তবায়ন করব। 3 দশক ধরে ভাঙনের কবলে পড়ে আসা এই জনপদের অনেক এলাকা ইতিমধ্যে বিলীন হয়ে গেছে বলে জানান এলাকাবাসী। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। কক্সবাজারে প্লাবিত এলাকা থেকে পানি নামতে শুরু করেছে। ফুটে উঠছে বন্যায় ক্ষয়ক্ষতির চিত্র। সেই সঙ্গে বাড়ছে দুর্ভোগ। খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজারের নিম্নাঞ্চলের প্লাবিত গ্রাম থেকে নামতে শুরু করেছে পানি। পানি নেমে যাওয়ায় ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। ভেঙে গেছে রাস্তাঘাট, ভেসে গেছে পুকুর ও ঘেরের মাছ। বাইরে আশ্রয় নেওয়া মানুষ ফিরছেন ঘরে। টানা 4 দিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্লাবিত হয় জেলার 5 শতাধিক গ্রাম। পানিবন্দী হয় 3 লক্ষাধিক মানুষ। আমরা বাড়িতে ঢুকে পাচ্ছি না, কাদামাটি। আমাদের পুকুরের যতগুলো মাছ ছিল সব মাছ চলে গেছে। এই এলাকা কৃষক এলাকা, একেবারে জ্বালাসানি যত রকম আমাদের আছে সব কিছু নষ্ট হয়ে গেছে। খাদ্য সহায়তার পাশাপাশি দ্রুত রাস্তাঘাট মেরামতের দাবি স্থানীয় জনপ্রতিনিধিদের। মানুষের বাড়িঘর ধ্বংস হয়ে গেছে, মানুষের চিংড়ি হামার, তারপর মৎস্য হামার, গরুর হামার, তারপর ডেয়ারি, পোলট্রি, এগুলো সব নষ্ট হয়ে গেছে। যা ক্ষতি হয়েছে তা সহায়তার প্রদানের জন্য আমি যারা কর্তৃপক্ষ আছেন ওনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি। তবে দুর্গতদের খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে চূড়ান্তভাবে। আমরা ডি ফর্ম যেটাকে বলে, ডি ফর্মে আমরা 2 দিনের মধ্যে রিপোর্ট দিব। এদিকে পার্বত্য জেলা বান্দরবনে বন্যা পরিস্থিতি উন্নতি হওয়ায় আশ্রয়কেন্দ্র থেকে ঘরে ফিরছেন বানবাসী মানুষ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। অবৈধ ও অপরিকল্পিতভাবে পাহাড় কাটায় চট্টগ্রাম নগরীতে আবাসিক এলাকার পাহাড়গুলোতে ধসের ঘটনা বেড়েছে। নগর পরিকল্পনাবিদরা বলছেন, আইনের কঠোর প্রয়োগ না থাকায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। দ্রুত পদক্ষেপ নেয়ার তাগিদ তাদের। বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। সকাল 9টায় বিকট শব্দে নগরীর গরিবুল্লাহ শাহ হাউজিং সোসাইটির পাশের এই পাহাড়ের খণ্ডিত একাংশ ধসে পড়ে। এতে ভূমিধসের পাশাপাশি পাহাড়ে থাকা গাছ আছড়ে পড়ে পাদদেশের টিনের ঘরে। তবে পাহাড়ে ঘেরা দেয়াল থাকায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায় এই যাত্রায়। সকাল যখন 9টা বাজছে, 9টা থেকে হঠাৎ করে অনেক বিকট শব্দে একটা আওয়াজ হচ্ছে। দেখতেছে যে এই যে গাছটা আছে না, গাছটা এসে পুরো ওদের টিনের উপরে এসে পড়ছে। যেহেতু এটা অনেক উঁচু পাহাড়, বারবার এখানে পাহাড় ধসে পড়তেছে। এলাকাবাসীর অভিযোগ, একটি প্রভাবশালী মহল অপরিকল্পিতভাবে পাহাড় কাটায় এই ধরনের ধসের ঘটনা ঘটছে। এছাড়া পাহাড় ঘেঁষে নিরাপত্তা বেষ্টনী আরো মজবুত করার দাবি তাদের। এখানে আসলে আমরা অনেকদিন যাবৎ স্পানির সাথে কথা বলে আসতেছি। আমরা খুব ঝুঁকিপূর্ণ আছি। ওনাদেরকে বারবার তাগাদা দেওয়ার পরও ওরা আসলে পাহাড়টার ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমরা চেষ্টা করতেছি অন্তত মানুষের জানমালের জন্য কোনো ক্ষয়ক্ষতি না হয়। নগর পরিকল্পনাবিদরা বলছেন, শুধু বাণিজ্যিক উদ্দেশ্যে এ ধরনের অপরিকল্পিতভাবে পাহাড় কাটায় ঝুঁকির মুখে পড়ছে পুরো চট্টগ্রাম। এরা বর্ষার শুরুতে পাহাড়গুলোকে এমনভাবে কেটে রাখে যাতে করে ভারী বৃষ্টিতে পাহাড়গুলো ধসে পড়ে, এবং ধসে পড়লে তারা তখন এটাকে জায়গা হিসেবে বিক্রি করে ব্যবসার কাজে ব্যবহার করে। পরিবেশ অধিদপ্তর এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ তারা যদি আন্তরিকভাবে চেষ্টা করে এই বিষয়টা অবশ্যই নিরসন হবে। বৃহস্পতিবার বিকেলে নগরীর খুলশীর কুসুমবাগ এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। এই সময় প্রশাসনের পক্ষ থেকে আশপাশের কয়েকটি পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা মৌসুমে শুধুমাত্র পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরিয়ে নেওয়া নয়, আবাসিক এলাকায় যেসব পাহাড় আছে সেগুলো সংস্কার ও নিরাপদ করার পাশাপাশি অবৈধ পাহাড় কাটা বন্ধ করতে হবে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। অবিরাম বৃষ্টিতে উপকূলীয় জেলা বাগেরহাটের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে শত শত পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।
ভেসে গেছে পুকুর ও চিংড়ি মাছের ঘের, তলিয়ে গেছে সবজি সহ আমন ধানের বীজতলা। আলী আকবর টুটুলের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। পানিতে তলিয়ে গেছে আঞ্চলিক সড়ক, ডুবন্ত সড়কেই চলছে গাড়ি। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে বাগেরহাটের উত্তর তাফালবাড়ি মৌরাশি এলাকা এখন প্লাবিত। পানিবন্দী অন্তত ৯৬টি পরিবার, রয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্য সংকটও। শুধু মৌরাশিই নয়, শরণখোলার ৯০% পরিবার এখন পানিবন্দী। চর্মরোগ সহ নানা পানিবাহিত রোগে আক্রান্ত হওয়ার শঙ্কা এলাকাবাসীর। লকডাউন, তারপর তো পানি উঠে গেছে, এখন তো আমরা ঘরে বসা, একদম ঘরে বসার মতো জায়গা নাই, দাঁড়াবার মতো জায়গা নাই, সব তলাই গেছে এবং পুকুরে মাছ ছিল, মাছ নাই। চুলা চাটকি সবাই ভিজে গেছে, তারপর বিছান খাতা সবই নষ্ট হয়ে গেছে। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে বন্যা কবলিতদের মাঝে খাবার বিতরণ করা হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। সরকারের কাছে অনুরোধ, আবার শরণখোলায় যেন অতি দ্রুত খাদ্য সহায়তা পাঠায় সেই দাবি জানাচ্ছি। আর্থিক ক্ষতি নিরূপণ করে এটা প্রাথমিকভাবে আমরা একটি রিপোর্ট দিয়েছি। আশা করছি সরকারি বেসরকারি এনজিও সকলের সহযোগিতায় হয়তো এই মানবিক সংকট আমরা কাটিয়ে উঠতে পারবো। কৃষি বিভাগের তথ্য মতে শুধু শরণখোলাতেই সবজি ক্ষেত সহ ৭০০ হেক্টরের বেশি আমন ধানের বীজতলা পানিতে তলিয়ে গেছে। এছাড়া জেলায় ভেসে গেছে ১৭,০০০ চিংড়ি ঘের ও পুকুরের মাছ। সময় সংবাদ, বাগেরহাট। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে অতি বৃষ্টিতে তলিয়ে গেছে সাতক্ষীরার নিম্নাঞ্চল। এতে পানিবন্দী হয়ে পড়েছে শত শত পরিবার, ভেসে গেছে মাছের ঘের, ফসলি জমি। পানি সরাতে ঘের মালিকদের নির্দেশনা দেওয়ার কথা জানায় জেলা প্রশাসন। মমতাজ আহমেদ বাপির তথ্য ছবি নিয়ে রিপোর্ট। সাতক্ষীরা পৌরসভা ও শ্যামনগর, কালীগঞ্জ, আশাশুনি সহ জেলার ৭টি উপজেলার বেশিরভাগ এলাকায় এখন পানির নিচে। স্থানীয়দের আশঙ্কা, পানি দ্রুত সরে যাওয়ার ব্যবস্থা না থাকায় দীর্ঘ সময় ধরে ভোগান্তি পোহাতে হবে তাদের। বাড়ি পানি উঠছে, বাচ্চারা থাকার অসুবিধা আছে, পোকামাকড় আছে, জলে ভাসতেছি, রান্না খাওয়ার খুব অসুবিধা। কি করে চলবো, কি করে বেড়াবো, এখন পথে কাটা পানি থেকে বেড়ানো যায়। সাতক্ষীরা জেলায় পানি নিষ্কাশনের সুব্যবস্থা করে সরকারের, এই মধ্যে আমরা কামনা করছি। জেলা কৃষি ও মৎস্য বিভাগের তথ্য মতে ১৭০০ হেক্টর জমির বীজতলা ও ৮৬০ হেক্টর জমির রোয়া ধান এবং পাটের ক্ষেত তলিয়ে গেছে। আর ভেসে গেছে ১২,০৬৫ হেক্টর জমিতে ১৯,৪৫৯টি মাছের ঘেরের প্রায় ৫৩ কোটি টাকার মাছ। লোকসানের পাশাপাশি ঋণ ও অন্যান্য দেনা পরিশোধের দুশ্চিন্তায় তারা। ঘের সব ডুবে গেছে, বহু টাকার মাছ মানুষের নষ্ট হয়ে গেছে। চোখের সামনে দাঁড়াই দেখতেছি রাস্তা দিয়ে ভেসে যাচ্ছে মাছ, কিচ্ছু করার নেই। ৬ লাখ টাকা লোন নেওয়া আছে ব্র্যাকেট থেকে, এখন আমি কি করবো, সব ঘেরটার ভেসে গেছে। এদিকে জেলা প্রশাসনের পর্যবেক্ষণ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিষ্কাশনের পথ বন্ধ করে চিংড়ি ঘের বানানো হয়েছে বেশিরভাগ জায়গায়, তাই পানি সরতে সমস্যা হয়। জনস্বার্থে আমরা এই নেট পাটাগুলো অপসারণ করব এবং অবৈধভাবে স্থাপিত নেট পাটা স্থাপনকারীদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নিব এবং এই বিষয়ে কোনো রকম ছাড় দেওয়া হবে না। শুধু পানি অপসারণই নয়, খাবার, বিশুদ্ধ পানি সরবরাহ, প্রয়োজনীয় চিকিৎসা সহ কৃষি ও ঘেরের লোকসান কাটাতে ঋণ এবং প্রণোদনার দাবি স্থানীয়দের। সময় সংবাদ, সাতক্ষীরা। পদ্মা সেতুর রেকর্ড সংখ্যক রোড স্ল্যাব বসানো হয়েছে জুলাই মাসে। ৩০ দিনে ১০৮টি স্ল্যাব বসেছে, শুক্রবারই বসেছে ৬টি। আগস্টে সব স্ল্যাব স্থাপনের মধ্য দিয়ে স্বপ্নের সেতু বাস্তবায়নে বড় এক মাইল ফলক রচিত হতে যাচ্ছে। পদ্মা সেতুর আরও তথ্য জানাতে এই মুহূর্তে মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, কিন্তু একেবারে কাছাকাছি অবস্থান করছে এবং আপনি যেমনটি বলছিলেন যে এই পদ্মা সেতুর যে রোড স্ল্যাব, সেই রোড স্ল্যাব কিন্তু বসানো বাকি মাত্র ৮৮টি। এবং আমরা যদি একটু আপনাকে দেখাতে পারি যে এই রোড স্ল্যাবগুলো এখান থেকে কিন্তু নিয়ে নেওয়া হচ্ছে ট্রেনে করে উপরে, এবং এই যে রোড স্ল্যাব সেগুলো কিন্তু পাশেই যে পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড রয়েছে, সেই ইয়ার্ডে কিন্তু তৈরি করে সেটি কিন্তু লরিতে করে এখানে নিয়ে আসা হয় এবং এখান থেকে কিন্তু একদম এটি হচ্ছে স্টার্টিং পয়েন্ট পদ্মা সেতুর। এই বর্ষার কারণে কিন্তু এই রোড স্ল্যাবগুলো যে জাহাজে করে নিয়ে উঠানোর কথা ছিল, কিন্তু পদ্মা এখন প্রবল স্রোত এবং সেখানে কিন্তু জাহাজ ভিড়ে রাখা খুবই কঠিন। সে কারণে কিন্তু এই যে আগে থেকে পরিকল্পনা করা হয়েছে যে ভরা বর্ষায় যাতে কাজ চলমান থাকে, সেই কারণে কিন্তু এই পাশের
যে রোড সেগুলো আগেই তৈরি হয়ে গেছে। এখন যেখানে এই স্ল্যাবগুলো বসানো হচ্ছে সেটি কিন্তু একদম উপরতলা, এখানে ক্রেনে উঠানোর পরে গাড়িতে করে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। এবং আপনারা জানেন যে এই যেটি বলছিলেন আপনি যে চলতি যে জুলাই মাস সেটি কিন্তু রেকর্ড ছাড়িয়ে গেছে। এই পদ্মা সেতুতে এই পর্যন্ত এক মাসে 103টির বেশি স্ল্যাব কিন্তু বসানোর সুযোগ হয়নি, কিন্তু এই চলতি মাসে কিন্তু ইতিমধ্যে 108টি বসানো সম্পন্ন হয়ে গেছে। এবং এখানে যদি আরো আজকের দিনে আরো তাদের ধারণা 5-6টি বসাবে, যদি একটিও বসাতে পারেন তা এই সঙ্গে যারা সংশ্লিষ্ট তারা কিন্তু এই যে ঠিকাদার প্রতিষ্ঠান তাদের থেকে একটি বিশেষ বোনাস পাবেন, কারণ তারা রেকর্ড ছাড়িয়ে গেছেন। এবং সেভাবেই দিন রাত এখানে 3 শিফটে কাজ চলছে। আপনারা দেখছেন যে একটি রোড স্ল্যাব যেটি 2EU224 যেই নাম্বারের স্ল্যাবটি, সেই স্ল্যাবটি কিন্তু এখান থেকে ক্রেনে উঠানোর জন্য যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলো তারা সম্পন্ন করছেন। এবং এই সেতু যে কোটি কোটি মানুষের ভাগ্য বদলে দেওয়ার সেতু, সেই সেতু নিয়ে কিন্তু নানা রকম আন্তরিকভাবে কাজ করা তারা বলছিলেন যে দেশপ্রেম জাগরুক করে কিন্তু তারা কাজগুলো করছেন। এবং এই কাজের সঙ্গে যে আপনারা জানেন যে ঈদের ছুটি কিন্তু পর্যন্ত তারা নেননি, এবং কোভিডের যে মহামারী, এই মহামারীতে কিন্তু এখানে পুরোদমে কাজগুলো চলছে। এবং যেটি 2014 সালের 7 ডিসেম্বর থেকে কাউন্টডাউন শুরু হয়েছিল, এবং যেটি 2015 সালের 12 ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে 7 নম্বর খুঁটির পাইলিং উদ্বোধনের মধ্যে যে মূল কাজ শুরু করে, সেই সেতু কিন্তু এখন একেবারে যানবাহন চলাচলে উপযোগী হচ্ছে। এবং নিজস্ব অর্থায়নে যে 30,193.41 কোটি টাকা ব্যয়ে যে সেতুটি করা হচ্ছে, এবং সেই সেতু কিন্তু পৃথিবীতে অদ্বিতীয় সেতু। আপনারা জানেন যে এই সেতুতে এমন কিছু বিশ্ব রেকর্ড হয়েছে, 3টি বিশ্ব রেকর্ড কিন্তু এখানে রয়েছে, যেটি পদ্মা সেতুর যে নদী শাসন সেই চুক্তির ক্ষেত্রে বিশ্ব রেকর্ড হচ্ছে। এবং এই যে পাইল তৈরি করা হয়েছে, সেই পাইলের যে বিভিন্ন রকম প্রক্রিয়া সেখানে বিশ্ব রেকর্ড হয়েছে। এবং এখানে যে যেই বেয়ারিং ব্যবহার করা হচ্ছে সেটা কিন্তু বিশ্ব রেকর্ড। এর বাইরে কিন্তু আরো 2টি নির্মাণ কৌশল এখানে ব্যবহার করা হয়, যেটি কিন্তু বিশ্বের কোথাও ব্যবহার হয়নি। এবং পদ্মা সেতুতে কিন্তু এখন 2000-এর বেশি বিদেশিরা এখানে কাজ করছেন, এবং বাংলাদেশি শ্রমিক সহ 5000-এর বেশি লোক কিন্তু দিন রাত এখানে কাজ করছেন। এবং এই যে পদ্মা সেতু যে ধাপে ধাপে এগিয়ে চলায়, তার মধ্যে কিন্তু অনেক রকম চ্যালেঞ্জ ছিল। সেই চ্যালেঞ্জগুলোকে সম্পন্ন করার পরে যে আজকে এই পর্যায়ে চলে এসছে। এবং তারা বলছিলেন যে এখন কিন্তু যে সুপার স্ট্রাকচার তৈরি করা হচ্ছে সেখানে কিন্তু তেমন কোনো আর চ্যালেঞ্জ নেই, কারণ দুপারে যে 3.14 ভায়াডাক্ট আছে, যেটি সংযোগ সেতু, সেই সংযোগ সেতুর কাজও কিন্তু সম্পন্ন হয়ে গেছে। এবং সেখানে শুধু পিচ ঢালাই বাকি। আর আপনারা আগেই জানেন যে গেল 20 জুন কিন্তু পদ্মা সেতু যে নিচতলায় রেল স্ল্যাব যে 2959 সেই রেল স্ল্যাবগুলো বসানো সম্পন্ন হয়ে যায়। এবং পরবর্তীতে গেল ঈদের দিন, যেটি 21 জুলাই, সেদিনে কিন্তু ভায়াডাক্টের সবশেষ ঢালাই সম্পন্ন হয়ে যায়। এবং এখানে যে পদ্মা সেতুর নিচতলা সম্পন্ন হয়ে যাওয়ার পরে এখন উপরতলায় এই রোডওয়ে স্ল্যাব, এই 88টি স্ল্যাব বসানোর মধ্য দিয়ে কিন্তু পদ্মা সেতু পুরোপুরি রোডের জন্য সম্পন্ন হয়ে যাবে। তখন কিন্তু শুধু পিচ ঢালাই বাকি থাকবে। এছাড়া রেলিংয়ের ভায়াডাক্ট, রেলিংয়ের যে রেলিং এবং কিছু বৈদ্যুতিক যে স্টিক, এইসব ছাড়া তেমন কিন্তু খুঁটিনাটি আর তেমন কাজ নেই। এই ছিল পদ্মা সেতুর সবশেষ মোটরশি। মুন্সিগঞ্জের পদ্মা সেতু প্রকল্প এলাকা থেকে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। ভোরের সময় আরও থাকছে, প্রায় 1.5 বছর পর কাল থেকে পর্যটন ভিসা চালু করছে সৌদি আরব। 2 ডোজ টিকা নেওয়ার পাশাপাশি ভ্রমণকারীকে মানতে হবে স্বাস্থ্যবিধি। পর্যটন ব্যবসায় চাঁদপুরে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। জেলার সবশেষ পরিস্থিতি জানাতে চাঁদপুর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে আছেন রিপোর্টার ফারুক আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। ফারুক, মোটরশি চাঁদপুরে যে করোনা পরিস্থিতি, আসলে এটি ব্যারোমিটারের মতো, অর্থাৎ পারদের ব্যারোমিটার যেমনটি উপরে নিচে উঠানামা করে, সে একই অবস্থা। অর্থাৎ আমরা যদি গত 24 ঘন্টার হিসাব করি তাহলে চাঁদপুরে এই যে করোনা পরিস্থিতি, সেখানে মৃত্যুর ঘটনা ঘটেছে মাত্র
8টি, অর্থাৎ করোনা নিয়ে 1 জন এবং করোনার উপসর্গ নিয়ে 7 জন মারা গেছেন। চাঁদপুর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে তারা চিকিৎসাধীন অবস্থায়। আরেকটি কথা আপনাকে জানিয়ে রাখি যে তার আগের দিন অর্থাৎ গত বৃহস্পতিবারের চিত্র যদি আমি আপনাকে জানাতে চাই, তাহলে সেখানে মৃত্যুর হারটা ছিল আরও বেশি, অর্থাৎ ওই 24 ঘন্টায় 12 জনের মৃত্যু হয়েছে। সেখানে করোনার উপসর্গ নিয়ে 10 জন এবং করোনায় 2 জন। আমরা যদি চিকিৎসকদের কথা বলি, চাঁদপুর জেনারেল হাসপাতালে যিনি করোনা বিষয়ক ফোকাল পার্সন আবাসিক মেডিকেল অফিসার সুজউদ্দৌলা রুবেল, তিনি আমাকে জানান আসলে এখানে মূলত যারা মারা যায় তাদেরকে আর পরীক্ষা করা হয় না, অর্থাৎ তার মধ্যে করোনা আছে কি করোনা নেই সেই বিষয়টি নিয়ে তারা আর কোনো কিছু চিন্তা করেন না। তো আমি যদি আপনাকে জানাতে চাই যে চাঁদপুরে এই করোনা পরিস্থিতি শুরু হওয়ার থেকে, অর্থাৎ সারা দেশে যে করোনা একটা পরিস্থিতি তৈরি হয়েছিল তার 1 বছরের মাথায় যেমনটি আক্রান্ত ছিল অর্থাৎ প্রায় 6000, এই গত 1 মাসে অর্থাৎ চলতি মাসে পুরো মাস জুড়ে সেখানে আক্রান্ত হয়েছে প্রায় 3000 মানুষ। তো এটি একটি আশঙ্কার দিকে। আরেকটি বিষয় হলো যে চাঁদপুরের জেনারেল হাসপাতালে এখন যে পরিস্থিতি, সেখানে পুরো 3 তলা জুড়েই কিন্তু করোনা ওয়ার্ড ঘোষণা করা হয়েছে, অর্থাৎ প্রতিটি ফ্লোরে করোনা রোগীদের থাকার ব্যবস্থা করা হয়েছে। সেখানে অন্য রোগীদের এই হাসপাতালের বাড়তি একটা অংশে সরিয়ে নেওয়া হয়েছে। তো সেখানে করোনা রোগীদের যে পরিস্থিতি, সেখানে সবচেয়ে বড় সংকট হলো যে অক্সিজেন। এখানে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করা হলো, সেটিতে অক্সিজেন সরবরাহ না করায় সেখানে চরম একটা বিপর্যয় দেখা দিয়েছে। অর্থাৎ এখানে যারা অক্সিজেনের সংকটে পড়েন তাদেরকে কুমিল্লা অথবা ঢাকায় নিয়ে যেতে হয়। সেক্ষেত্রে কুমিল্লা বা ঢাকা নিয়ে গেলেও সেখানে কিন্তু পর্যাপ্ত হাসপাতালে যে তাদের যে শয্যা সেটি আসলে পাওয়া যায় না। এক্ষেত্রে পথে অনেক রোগীর মৃত্যুর ঘটনা ঘটে। আমি অ্যাম্বুলেন্সের চালকদের সাথে কথা বলেছি, তাদের এমন অভিজ্ঞতা আছে, তারা জানিয়েছেন যে তারা চাঁদপুর জেনারেল হাসপাতাল থেকে রোগী নিয়ে ঢাকা বা কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিয়েছেন, পথে কিন্তু রোগীর অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনা ঘটছে। তো চাঁদপুরে এই মুহূর্তে সবচেয়ে বড় যে সংকট সেটি হলো যে অক্সিজেন। আর এখানে যদি পর্যাপ্ত অক্সিজেনের ব্যবস্থা করা হতো, অর্থাৎ সেন্ট্রাল অক্সিজেন একই সঙ্গে যে ছোট ছোট যে অক্সিজেন সিলিন্ডারগুলো আছে সেগুলো যদি পর্যাপ্ত হতো, তাহলে এখানে এই মৃত্যুর হারটা অনেকাংশে কমে আসতো। চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস জানিয়েছেন যে চাঁদপুরের যেই করোনা পরিস্থিতি, এটিকে সামাল দেওয়ার জন্য আসলে প্রশাসন, পুলিশ বিভাগ, স্বাস্থ্য বিভাগ এবং স্বেচ্ছাসেবীদের নিয়ে প্রতিনিয়ত তারা কাজ করছেন, সেনাবাহিনীও কাজ করছেন, বিজিবি কাজ করছেন। তো সবার এই কাজের মধ্য দিয়েও কিন্তু মানুষের যে সমাগম আসলে সেটি রোধ করা সম্ভব হচ্ছে না, অর্থাৎ মানুষ হুটহাট করে সড়কে বেরিয়ে যাচ্ছে। এটি কিন্তু একটা মানে নেতিবাচক দিক। সেখানে শাস্তির ব্যবস্থা করা হচ্ছে, প্রতিদিন ভ্রাম্যমাণ আদালত দেওয়া হচ্ছে। গতকালও জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ জটিকা অভিযান চালিয়ে প্রায় 150 ব্যক্তিকে আটক করেছে। তো সে আটক করলেও কি হবে যে রাতের বেলা তাদের অভিভাবকরা আবার মুসলিকা দিয়ে ছেড়ে দেন, অর্থাৎ এই লোকজনের রাস্তায় বের হবে না। তো সবশেষ যে তথ্যটি আপনাকে জানাতে চাই মৌটুসী, চাঁদপুর জেনারেল হাসপাতালের যে কেন্দ্রীয় অক্সিজেন প্ল্যান্টটি আছে এটি হয়তো আগামীকাল অথবা পরশুর মধ্যে চালু হওয়ার একটা সম্ভাবনা আছে, এমন তথ্য আমাকে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডক্টর শাকাওয়াতুল্লাহ। এই ছিল আমার কাছে চাঁদপুর 250 শয্যা হাসপাতাল থেকে সবশেষ তথ্য। মৌটুসী, চাঁদপুর থেকে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী ফারুক আহমেদ। করোনার প্রভাব পড়েছে জামালপুরের পান চাষিদের উপর। বাজারে পাইকার না আসায় অর্ধেক পানও বিক্রি করতে পারছেন না চাষিরা। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। জামালপুর প্রতিনিধি জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। সদর উপজেলার রানাগাছা, ঘোড়াধাপ, বাঁশচড়া, নরন্দি, ইটাল সহ জামালপুরের পূর্বাঞ্চলে এবছর পানের ফলন ভালো হয়েছে। করোনার প্রভাবে পান চাষিরা লোকসানের মুখে পড়েছেন। বাজারে পাইকার না আসায় বরজ থেকে পান তুলে বিক্রি করতে না পারায় অর্ধেকটা নষ্ট হয়ে যাচ্ছে। করোনাকালে পানের চাহিদা কম হওয়ায় দামও কম পাচ্ছেন। 150 থেকে 200 টাকার এক বিড়া পান বর্তমানে বিক্রি হচ্ছে 50 থেকে 100 টাকায়। এর ফলে বরজের শ্রমিকদেরও মজুরি দিতে কষ্ট হচ্ছে। পরিশ্রম হিসাবে আমাদের ওরকম হইতেছে না, আর আসতে পারে না করোনার জন্য। এই জন্য আমরা বাজারে ঠিকমতো মূল্য বিক্রি করতে পারতেছি না। পান একদিন না বেচলে ওই পান আবার পয়সা জায়গা। পান চাষিরা খুব করোনার ভিতরে খুব ক্ষতিগ্রস্ত আছে। আর যাদের এখানে আমরা কাজকাম করতেছি তারা পান বিক্রি করতে পারতেছে না, তার জন্য আমাদের ঠিকমতো কাজকাম নিতেছে না। পান ভাঙ্গা গাদি মাদি কইরা সব রেডি কইরা নয়ে আসি রাস্তার বাইরে, রাস্তার কোনো গাড়ি ভাই না।
তবে কৃষি বিভাগ বলছে দীর্ঘমেয়াদী ফসল হওয়ায় এবং পানে তেমন রোগবালাই না থাকায় পান চাষিরা বেশ লাভবান। করোনার কারণে রাস্তাঘাটে পান বিক্রি না হওয়ায় পানের চাহিদা কমে গেছে। এই সমস্যা কেটে গেলে কৃষকরা ফের লাভের মুখ দেখবেন। আমরা এবং আমাদের মাঠ পর্যায়ে যারা উপসহকারী কৃষি কর্মকর্তাগণরা আছে তারা কৃষকদেরকে উৎসাহিত করছে যাতে তারা পানের আবাদ ধীরে ধীরে বৃদ্ধি করে। আমরা কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি, এটা সাময়িক সমস্যা, তারা বড় বড় ব্যবসার দোকানে যখন যাবে তখন তারা আশা রাখি অনেক বেশি লাভবান হতে পারবে। এবছর জামালপুর সদর উপজেলায় 200 হেক্টর জমিতে পান চাষ করা হয়েছে। সময় সংবাদ, জামালপুর। লাভের আশায় কোরবানির পশুর চামড়া কিনে সংরক্ষণ করেছেন মৌলভীবাজারের চামড়া ব্যবসায়ীরা। তবে চামড়া সংরক্ষণের একমাত্র উপাদান লবণের অস্বাভাবিক দাম বৃদ্ধি ও চামড়া কিনতে ব্যাপারীরা যোগাযোগ না করায় দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। তবে জেলা প্রশাসনের দাবি চামড়া বিক্রিতে কোনো সমস্যা হবে না। শাহ অলিদুর রহমানের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। প্রায় 200 বছরের পুরনো মৌলভীবাজার সদর উপজেলার বালিয়াকান্দি গবাদি পশুর চামড়া বাজার, কিন্তু বছরের পর বছর ঢাকার ট্যানারি মালিকরা চামড়া বিক্রির পাওনা টাকা আটকে রাখায় আগ্রহে ভাটা পড়ে ব্যবসায়ীদের। এ অবস্থায় কোরবানির আগে চামড়া ব্যবসায়ীদের নিয়ে একাধিকবার বৈঠক করে জেলা প্রশাসন। এতে ব্যবসায়ীরা ব্যাপকভাবে চামড়া কিনে সংরক্ষণ করেন। তবে লবণ সংকট ও ট্যানারি মালিকরা এখনও চামড়া কিনতে যোগাযোগ না করায় দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। যদি রেট অনুযায়ী আমরা বিক্রি না করতে পারি তাহলে আমরা আরো লসের মুখে পড়ে যাবে, আগামীতে আমরা আর কিনবো না। আমরা বড় চিন্তিত যে এই 14 দিনের লকডাউন ভিতরে আমাদের সাথে কোনো কোম্পানি যোগাযোগ করে কি আমরা মাল নিব কি না নিব। এবারই আমরা লাস্ট চিকিৎসা, আর যদি এবার আর লস খাই তে বাড়িঘর বেচে মানুষের টাকা পয়সা দিতে হইব, আর জিন্দেগির লাগি চামড়ার ব্যবসা ছাড়িয়ে দেওয়া। বালিয়াকান্দি চামড়া ব্যবসায়ী সমিতি কাঁচা এ পণ্য দ্রুত বিক্রির ব্যবস্থার দাবি জানান। তবে জেলা প্রশাসক বলছেন চামড়া বিক্রির ক্ষেত্রে কোনো সংকট হবে না। এর আগে চামড়াটা বেচাইয়া দিয়া কমসে কম কিছুটা মুনাফার মুখটা দেখাই, তা আমরা হয়তো সামনে দিয়ে আরো উৎসাহিত হইব, আরো চামড়া কিনবো। তারা যেন চামড়াটি বিক্রি করতে পারে সঠিক জায়গায়, এর জন্য বাণিজ্য মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে একটা সেল গঠিত হয়েছে এবং বিভাগওয়ারি হয়েছে এবং জেলাওয়ারি হয়েছে। আমরা সেই সেলে যারা সমন্বয় করছেন তাদের সাথে যোগাযোগ রাখছি। প্রাণী সম্পদ অধিদপ্তরের দেয়া তথ্য মতে জেলায় এবার 61,000 গবাদি পশু কোরবানি হয়েছে। সময় সংবাদ, মৌলভীবাজার। দেশের উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত হওয়ার সুযোগ পাওয়ায় বদলে গেছে বিলুপ্ত ছিটমহলবাসীর জীবনযাত্রা। মাত্র 6 বছরে মুছে গেছে দীর্ঘ 68 বছরের অবরুদ্ধ জীবনের জ্বালা আর বঞ্চনার কালিমা। আজ ছিটমহল বিনিময়ের 6ষ্ঠ বর্ষপূর্তির দিনে এই বদলে যাওয়া জীবনের চালচিত্র নিয়ে মমিনুল ইসলাম মঞ্জুর প্রতিবেদন। ছবি তুলেছেন বেলাল হোসেন। 2015 সালের 31শে জুলাই মধ্যরাতের পর থেকে বিলুপ্ত হয় ছিটমহল। ফলে ভারতের 111টি ছিটমহল বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়। এর মধ্যে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অন্তর্ভুক্ত দাসিয়ারছড়া সবচেয়ে বড়। 6,500 জন অধ্যুষিত এই জনপদে স্কুল স্থাপন, শতভাগ বিদ্যুৎ সুবিধা ও স্যানিটারি ল্যাট্রিন, কমিউনিটি ক্লিনিক, পাকা সড়ক, মসজিদ ও মন্দির নির্মাণ সহ সামাজিক নিরাপত্তা কর্মসূচির সকল সুবিধা পাওয়ায় খুশি নতুন জীবন পাওয়া এলাকার মানুষ। তবে দলিল রেজিস্ট্রি এখনো চালু না হওয়ায় জমি বেচাকেনা করতে পারছেন না তারা। আমরা এখন বাংলাদেশের নাগরিক, আমরা আগে অনেক কষ্ট করে লেখাপড়া করছি, অন্য স্কুলে যাই, রাস্তাঘাট পেয়েছি, বিদ্যুৎ পেয়েছি, স্কুল কলেজ হয়েছে, কারেন্ট পাওয়াতে শেষ পাচ্ছি। আমাদের কৃষিদের জন্য আমার খুব একটা লাভবান হয়ে গেছে। খাজনাও দিলাম, আজ পর্যন্ত কিন্তু জমির রেজিস্ট্রি পেলাম না। আর দোরগোড়ায় চিকিৎসা সেবা দিতে কমিউনিটি ক্লিনিক স্থাপনের পাশাপাশি গর্ভবতী নারীদের সন্তান প্রসবের ব্যবস্থা চালু করা হচ্ছে বলে জানালেন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার। সকল সেবা চলমান আছে এবং ডেলিভারিরও ব্যবস্থা আছে। জনবল না থাকায় ডেলিভারি এখনো সম্পূর্ণভাবে ব্যবস্থা করা হয়নি, তবে অতি শীঘ্রই এটা করানো হবে। দাসিয়ারছড়াকে ফুলবাড়ী সদর, ভাঙামোড় ও কাশীপুর এই 3 ইউনিয়নে ভাগ করে সরকারের সব ধরনের সেবা দেয়া হচ্ছে বলে জানালেন স্থানীয় জনপ্রতিনিধি। 3টি ইউনিয়নের সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে এবং সরকারের সকল উন্নয়ন সুবিধা এখানে দেওয়া হয়েছে। জমি কেনাবেচার দলিল রেজিস্ট্রি দ্রুত চালুর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে বলে জানালেন ফুলবাড়ী উপজেলার শীর্ষ কর্মকর্তা। ল্যান্ড রেজিস্ট্রেশনের কাজের বিষয় ত্বরান্বিত করার জন্য আমরা কর্তৃপক্ষকে লিখেছি। আমরা আশা করছি যে অচিরেই এই সমস্যাটা আমরা সমাধান করতে পারব। দাসিয়ারছড়ার 1,643 একর জমির 3,376টি খতিয়ানে এবং 7,358 দাগে রেকর্ডভুক্ত করে জমির মালিকদের কাছ থেকে বাছুর ছাড়াই একটি গাভী দুধ দিচ্ছে প্রতিদিন। এলাকায় বিষয়টি অলৌকিক ঘটনা বলে খবর ছড়িয়ে পড়লে আশেপাশের মানুষজন
প্রায় প্রতিদিনই দেখতে আসেন গাভীটি। মালিক হায়দার আলীও বলেছেন এটা আল্লাহর নিয়ামত। তবে প্রাণী সম্পদ বিভাগ বলছে শঙ্কর ফ্রিজিয়ান জাতের গাভী বাচ্চা জন্মের আগে দুধ দিতে পারে, এতে আশ্চর্যের কিছু নেই। নেত্রকোনা থেকে আলপনা বেগমের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। নেত্রকোনার পূর্বধলা উপজেলার খলিশাউড়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা হায়দার আলী। কয়েক বছর আগে তিনি একটি ফ্রিজিয়ান জাতের গাভী 40,000 টাকায় কিনে আনেন পাশের গ্রাম থেকে। গাভীটি একটি বাছুর জন্ম দেয়। সেই বাছুরটি 2 বছর বয়সেই প্রতিদিন 3 থেকে 3.5 লিটার দুধ দিচ্ছে। সাধারণত 3-4 বছর বয়সে বকনা বাছুর গর্ভধারণ করতে পারে, তাই এটাকে এক অলৌকিক ঘটনা বলে দাবি পরিবারটির। এতে হায়দার আলী ও তার স্ত্রী খুব খুশি। দুধ নাগের কাছে নিছি, দুধের গ্যারান অবিকল গ্যারান লাগতেছে। আব্বা তো কইতো যে এরকম যদি বাছুর সারা দুধ দেয় তাহলে কামিনী গাই হয়ে যায়। বাদে কইতাছে এটা উহনি কিরা খাইতার বাইন। আল্লাহ পাক আমাকে দান করছেন গাইবির রহমত। প্রতিবেশী এবং দূর দূরান্ত থেকে ছুটে আসা দর্শনার্থীরাও এটাকে অলৌকিক ঘটনা বলে মানেন। বাছুর ছাড়াই গাভীটা দুধ দিচ্ছে, এটা আসলে আতঙ্কজনক। এটা অবাক একটা জিনিস, তারা দুধ বিক্রিও করতেছে, এটাতে খাইতেও আছে। আমাদের অনেক ভালো লাগতেছে, অনেক দূরে হইতে মানুষ দেখতেছে। প্রাণী সম্পদ বিভাগ বলছে শঙ্কর ফ্রিজিয়ান জাতের গাভী হওয়ায় এমন হতে পারে। এই দুধ খেতে কোনো সমস্যা নেই, এটি কোনো অলৌকিক ঘটনা নয়। বিষয়টি অপপ্রচার বলে দাবি করেন বিভাগের কর্মকর্তারা। 6-7 মাসের সময় দুধ দেয়, তবে হরমোনাল কারণ এবং তার যে বডি কনস্ট্রাকশনের কারণে আগের থেকে দুধ দিতে পারে, দুধের কোনো সমস্যা নেই। বকনা বাছুরটি গত 1 মাস ধরে সকাল 7টায় 2 লিটার এবং বিকেল 5টায় 1.25 লিটার দুধ দেয়। সময় সংবাদ, নেত্রকোনা। কঠোর বিধিনিষেধের মধ্যেও পদ্মার ইলিশ কিনতে মুন্সিগঞ্জের মাওয়া মৎস্য আড়তে ছুটে এসেছেন ক্রেতারা। ইলিশের সরবরাহ যথেষ্ট থাকলেও চাহিদা বেশি থাকায় দর কমছে না। কেজিতে বড় ইলিশের দাম হাঁকা হচ্ছে 1300 টাকা পর্যন্ত। আবু সাইদের ক্যামেরায় নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। মুন্সিগঞ্জের পদ্মাপাড়ের মাওয়া মৎস্য আড়তে রূপালী ইলিশের কমতি নেই। কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে ছুটির দিনে ইলিশ ঘিরে উপচে পড়া ভিড়। রাজধানী সহ নানা অঞ্চলের মানুষের পদচারণা। ভরা বর্ষায় এত ইলিশের সরবরাহ সত্ত্বেও দাম নামছে না, তাই ক্রেতার আক্ষেপ। বড় ইলিশ কেজি প্রতি বিক্রি হচ্ছে 1200 থেকে 1300 টাকায়। 1 কেজির ইলিশ বিক্রি হচ্ছে 1000 টাকা কেজিতে। 450 থেকে 500 গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে 500 থেকে 600 টাকায়। ধাকে ধাকে ইলিশ পড়তে আছে, অনেক ইলিশ আছে, অনেক ইলিশ মাছের প্রচুর দাম। সাধারণ মানুষ ইলিশ মাছ খাইতে পারবে না। চাহিদার তুলনায় আসলে ক্রেতার সংখ্যা বেশি, এর জন্য আর কি ইলিশের দামটা কমতেছে না। তবে হাটের আধুনিকায়ন জরুরি হয়ে পড়েছে। আমাদের একটা টিউবওয়েলের দরকার, আর আমাকে এটা যদি ভালো করে পাকা করে দেয় সুন্দর হয়ে মাছ বেচতে পারি। আড়তটিতে 2 ঘন্টার বেচা কেনার উপর নির্ভরশীল হাজার মানুষের রুটি রুজি। 29 আড়ত আর 200 বিক্রেতা খোলা মাঠে এভাবেই ইলিশের পসরা সাজিয়ে বসেছেন, যেন ইলিশের মেলা বসেছে। মুন্সিগঞ্জের মাওয়া থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময়। গার্মেন্টস সহ কলকারখানা খোলার খবরে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন শ্রমিকরা। পথের ভোগান্তি আর সংক্রমণ ঝুঁকি নিয়ে ফিরছেন তারা। বিস্তারিত জানাতে গাজীপুরের চান্না চৌরাস্তা এলাকায় আছেন সহকর্মী রাজিবুল হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। রাজীব, মৌটুসী 9 দিনের লকডাউন এবং ঈদের ছুটি শেষে আগামীকাল সকাল থেকে আবারও শ্রমিক কর্মচারী কর্মকর্তারা কাজে যোগ দিবে। অর্থাৎ রপ্তানিমুখী যেসব কলকারখানা এবং শিল্প প্রতিষ্ঠান রয়েছে সেগুলো আগামীকাল সকাল থেকে খোলার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত শুনেই কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে শ্রমিক কর্মকর্তা কর্মচারীরা আসতে শুরু করেছেন যে এই যে শিল্প অধ্যুষিত গাজীপুর, সেই গাজীপুরে। আমি ভোর থেকে এই যে গাজীপুরের চান্দনা চৌরাস্তা সেখানে অপেক্ষা করেছি, দেখেছি যে শ্রমিকরা কিভাবে আসলে এই যে গণপরিবহন নেই মহাসড়কে, তারপরও তারা তাদের কর্মস্থলে যোগ দেওয়ার জন্য কিন্তু আসছেন। বলছিলাম যে প্রথম থেকে ভোগান্তির কথা তাদের যেমন রয়েছে, রাস্তায় মোড়ে মোড়ে এই যে পুলিশের টহল, সেইগুলো নেমে হেঁটে তাদের যে গাদাগাদি করে ভ্যানে করে ছোট গাড়িতে করে তাদের সংক্রমণ ঝুঁকি মাথায় নিয়ে তাদের কর্মস্থলে যোগ দেওয়ার একটি দৃশ্য কিন্তু আপনাদেরকে আমি বলতেই পারি। যে গণপরিবহনের কথা বলছিলাম, যে তারা যখন কাজে যোগ দিবেন তাদের কিন্তু কারখানা
খোলা রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন একটি গাড়িতে করে অর্থাৎ ছোট্ট পিকআপে করে কিন্তু উত্তরবঙ্গ থেকে এই গাড়িটি এইমাত্রই গাজীপুরে এসে পৌঁছেছে এবং দেখে মনে হচ্ছে অনেকেই কিন্তু গার্মেন্টসে কাজ করেন এবং তারা কাজে যোগদান করার জন্যই কিন্তু জীবনের ঝুঁকি এবং সংক্রমণ ঝুঁকি মাথায় নিয়ে এই গাজীপুরে এসে পৌঁছেছেন। এরপরের যাত্রা আসলেই অনেকটাই অনিশ্চিত। এরপরে এখান থেকে তাদের যে কর্মস্থল রয়েছে সেই কর্মস্থলে কিভাবে যাবেন সেটিও কিন্তু অনেকটা অনিশ্চিত। আপনারা দেখছেন যে একটি গাড়িতে কিভাবে গাদাগাদি করে এইভাবে এতগুলো মানুষ এসে ছাই নিয়েছেন এই গাজীপুর চৌরাস্তা। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে মানুষগুলো কিন্তু আসলে এই যে ক্যামেরা গণমাধ্যমের ক্যামেরা দেখে তারা খুবই দ্রুত এখান থেকে সরার চেষ্টা করছেন। এই যখন অবস্থা আমরা কথা বলেছিলাম আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে, তারা আমাদেরকে জানিয়েছেন যে আজকে কিন্তু রাত থেকেই প্রচুর মানুষ আসছেন, যে কারণে তারা যে নিরাপত্তা টহল দেওয়া হচ্ছে মোড়ে মোড়ে সেটিও অনেকটা শিথিল করা হয়েছে বলে আমাদেরকে এখানে দায়িত্বরত কয়েকজন জানিয়েছেন। আরেকটি বিষয় যদি বলি যে যেহেতু সড়ক মহাসড়কে গণপরিবহন নেই, সেই কারণে কিন্তু ভাড়া অধিক অর্থাৎ 2 থেকে 3 গুণ ভাড়া দিয়ে এই শ্রমজীবী মানুষগুলো তাদের কর্মস্থলে যাওয়ার চেষ্টা করছে। সরকারের সিদ্ধান্ত আগামী কাল থেকে যোগদান করতে হবে কর্মস্থলে, যেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে কিন্তু অনেকটা ঝুঁকি এবং তাদের ভোগান্তি মাথায় নিয়েই তারা তাদের কর্মস্থলে ফিরছেন। এর আগে আপনাদেরকে বলি যে এই যে লকডাউনের কারণে কিন্তু এর আগে তারা গণপরিবহন পেয়েছিলেন ঈদের আগে, ওই সময়টাতে যখন ছুটি ঘোষণা করা হয়েছিল, যখন তারা তাদের কর্মস্থল থেকে বাড়িতে গিয়েছিল, তখন অনেকটা গণপরিবহন পেলেও আসার সময় কিন্তু তারা গণপরিবহন এবং অন্যান্য যেসব পরিবহন রয়েছে অথবা কারখানা অথবা প্রতিষ্ঠানের পক্ষ থেকে যেসব গাড়ি থাকার কথা সেগুলো কিন্তু আসলে নেই। আর আরেকটি বিষয় আপনাদেরকে জানাই যে যেসব কারখানার মালিক রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম যে তাদের যে দীর্ঘ সময় ধরে শিল্প প্রতিষ্ঠান বন্ধ রাখা, এর পরবর্তীতে আবার আগামীকাল থেকে খোলা, এতে করে কিন্তু তারা দাবি করছেন যে আগামীকাল থেকে শিল্প প্রতিষ্ঠান খোলা না গেলে তাদের যে বিদেশি যে অর্ডার রয়েছে সে অর্ডার অনেকেরই ক্যান্সেল হতে পারে, এরকম শঙ্কা রয়েছে। যে কারণে কিন্তু সরকার যে সিদ্ধান্ত দিয়েছে যে আগামীকাল থেকে শিল্প প্রতিষ্ঠান খোলা হবে, কলকারখানা খোলা হবে, সেই সিদ্ধান্ত কিন্তু কর্মকর্তা কর্মচারী এবং যারা মালিক পক্ষ রয়েছে, ব্যবসায়ী নেতা রয়েছে, তারা কিন্তু অনেকেই আমাদের কাছে উচ্ছ্বাস প্রকাশ করেছেন যে স্বাস্থ্য বিধি মেনে সরকারের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত মেনেই তারা কিন্তু তাদের শিল্প প্রতিষ্ঠান চালাবেন বলে আমাদেরকে অনেকেই আশ্বস্ত করেছেন। এই যখন অবস্থা তখন আমি বলছিলাম গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে এর আগে দেখাচ্ছিলাম মানুষ কিভাবে ঝুঁকি নিয়ে এই কর্মস্থলে ফেরার জন্য ভোর থেকে আসছে। তো আমি যদি বলি যে গাজীপুর চৌরাস্তা এর আগে হচ্ছে টঙ্গী, তারও ময়মনসিংহ থেকে আসার দিক থেকে রাজেন্দ্রপুর চৌরাস্তা এবং জৈনাবাজার, এই জায়গাগুলোতে সকাল থেকে যে চেকপোস্ট রয়েছে সেই চেকপোস্টে কিছুটা শিথিলতা রয়েছে। কারণ হচ্ছে এই যে শ্রমজীবী মানুষ, সেই সব শ্রমজীবী মানুষ আসছেন তাদের কর্মস্থলে। তো এই ছিল আমার কাছ থেকে সবশেষ। গার্মেন্টস সহ কলকারখানা খোলার খবরে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন শ্রমিকরা। গাজীপুর থেকে সরাসরি চট্টগ্রামের ফুসফুস খ্যাত সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের বিপক্ষে নগরীর 2 অভিভাবক সংস্থা চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। সংস্থা দুইটি বলছে মাস্টার প্ল্যানে ঘোষিত সিআরবি এলাকার মতো সংরক্ষিত এলাকায় বাণিজ্যিক স্থাপনা নির্মাণে অনুমোদন দেওয়ার কোনো সুযোগ নেই। ফেরদৌস লিপির রিপোর্ট। চট্টগ্রামকে আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে 1995 সালে জাতিসংঘের সহযোগিতায় একটি মাস্টার প্ল্যান তৈরি করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, যা 1999 সালের 9 ডিসেম্বর প্রজ্ঞাপন জারি করে কার্যকর করে সরকার।
মাস্টার প্ল্যানে নগরীর বাণিজ্যিক, আবাসিক ও সংরক্ষিত এলাকা সুনির্দিষ্ট করা হয়, যেখানে সিআরবি এলাকাকে সংস্কৃতি ও ঐতিহ্য হিসেবে সংরক্ষণ করার কথা বলা হয়েছে। ঘোষণা করা হয়েছে ওপেন স্পেস হিসেবে, যা সুপরিকল্পিতভাবে সংরক্ষণের কথা বলা হয় এই মহাপরিকল্পনায়। এই ধরনের এলাকায় নতুন কোনো স্থাপনা তৈরির সুযোগ নেই বলে জানিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। যেহেতু এটা অলরেডি মাস্টার প্ল্যানে সংরক্ষিত রাখতে বলা হয়েছে, এখানে কোনো ধরনের কমার্শিয়াল স্থাপনা করার কোনো সুযোগ নাই। আমার মনে হয় না জনগণের ক্ষতি হবে বা পরিবেশের ক্ষতি হবে, এরকম কোনো কাজ সরকার করবে না। এমন এলাকায় বাণিজ্যিক স্থাপনা সেখানকার প্রাকৃতিক নৈসর্গ ও সৌন্দর্যকে ধ্বংস করবে বলে আশঙ্কা নগরীর অভিভাবক সংস্থা চট্টগ্রাম সিটি কর্পোরেশনেরও। যদি কোনোখানে রেলওয়ে যদি জায়গা না দেয়, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সামান্য জায়গা আছে, আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে দিয়ে দেবো। প্রাকৃতিক সৌন্দর্যকে ধ্বংস করে কোনো স্থাপনার পক্ষপাতে আমি নই। বিপক্ষে অবস্থান জনবিশেষজ্ঞদেরও। ওখানে হাসপাতাল হলে প্রাকৃতিক যে পরিবেশটা সিআরবিতে আছে এটা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। 2020 সালের রেলওয়ের জায়গায় বিশেষায়িত হাসপাতাল নির্মাণের জন্য ইউনাইটেড এন্টারপ্রাইজ লিমিটেডের সঙ্গে চুক্তি সই করে বাংলাদেশ রেলওয়ে। চুক্তি অনুযায়ী চট্টগ্রাম সিআরবি এলাকায় 500 শয্যা বিশিষ্ট হাসপাতাল ও 100 শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করবে ইউনাইটেড এন্টারপ্রাইজ। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। ভারত থেকে ইন্দো বাংলা অক্সিজেন ট্রেনে করে 200 মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেনের তৃতীয় চালান বঙ্গবন্ধু সেতুর পশ্চিম রেল স্টেশনে এসে পৌঁছেছে। সবশেষ খবর জানাতে সেখানে আছেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু। সরাসরি যাচ্ছি তার কাছে। রিঙ্কু, মৌটুসী, ভারত থেকে ইন্দো বাংলা অক্সিজেন এক্সপ্রেস ট্রেনে করে কিন্তু 200 মেট্রিক টন আবারও অক্সিজেন এই সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেল স্টেশনে এসে পৌঁছেছে। আমরা কথা বলেছি এই স্টেশনের স্টেশন মাস্টার ইসমাইল হোসেনের সাথে। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছে, রাতে প্রায় 1:30টার দিকে কিন্তু এই অক্সিজেন এক্সপ্রেস ট্রেনটি এই সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেল স্টেশনে এসে পৌঁছে এবং তারপরেই শুরু হয় খালাস প্রক্রিয়া। আমরা এখন যেটা দেখছি যে এই যে অক্সিজেন এক্সপ্রেস ট্রেন, সেই ট্রেনটিতে থাকা 10টি বড় বড় কন্টেনারে করে 200 মেট্রিক টন অক্সিজেন, তরল মেডিকেল অক্সিজেন কিন্তু এই ট্রেনে আসছে এবং সেই ট্রেনের ট্যাঙ্কগুলো থেকে রোড ট্যাঙ্কারে কিন্তু স্থানান্তর প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করেছে সরবরাহকারী প্রতিষ্ঠান লিন্ডে বাংলাদেশ। আমি একটু জানিয়ে রাখি যে এটি কিন্তু আসলে তৃতীয় চালান। আমরা এর আগে দেখেছি গত 25 জুলাই এবং তারপরে 28 জুলাই এবং আজকে এই পরপর 3টি চালান কিন্তু এই সিরাজগঞ্জে এসে পৌঁছালো এবং এখান থেকে এই অক্সিজেনগুলো ট্রেনের ট্যাঙ্কার থেকে রোড ট্যাঙ্কারে কিন্তু তারা খালাস প্রক্রিয়া শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি যে বড় বড় পাইপের মাধ্যমে তারা কিন্তু সেই ট্রেনের ট্যাঙ্কার থেকে রোড ট্যাঙ্কারে স্থানান্তর করছে সেই তরল মেডিকেল অক্সিজেনগুলো এবং এইখানে মোট 10টি ট্যাঙ্কার রয়েছে এবং 10টি ট্যাঙ্কারে 200 মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন রয়েছে এবং লিন্ডে বাংলাদেশের কর্মীরা কিন্তু তারা সেই খালাস প্রক্রিয়া শুরু করেছে। আমরা দেখছি যে ট্রেনের ট্যাঙ্কার থেকে তারা যে ইটি রয়েছে, আবার রোড ট্যাঙ্কার যে রয়েছে সেই রোড ট্যাঙ্কারে করে তারা কিন্তু আসলে স্থানান্তর করছে এবং যেটুকু আমরা বলতে পারি যে এই লিন্ডে বাংলাদেশের কর্মকর্তারা কিন্তু প্রতি তিনটি চালান নিয়ে এসেছে এবং 3টি চালানে মোট 200 মেট্রিক টন করে কিন্তু তরল মেডিকেল অক্সিজেন তারা আমদানি করেছে। সেই সাথে এই মেডিকেল অক্সিজেন খালাস প্রক্রিয়ার সাথে আমরা দেখেছি যে বিভিন্ন নিরাপত্তা বাহিনী কিন্তু আসলে এখানে নিয়োজিত রয়েছে। আমরা দেখেছি যে জেলা পুলিশের পাশাপাশি রেলওয়ে পুলিশ এখানে কাজ করছে, সেই সাথে ফায়ার সার্ভিসের বিপুল সংখ্যক কর্মকর্তারা কিন্তু এখানে নিয়োজিত আছেন এবং লিন্ডে বাংলাদেশের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে, এইখানে অক্সিজেন খালাস করে কিন্তু তারা সরকারি বেসরকারি বিভিন্ন অক্সিজেন প্লান্ট যেগুলো রয়েছে, অর্থাৎ করোনা মোকাবেলায় যেগুলো করোনা রোগীর সংকট মোকাবেলায় যে সকল হসপিটালে আসলে এই অক্সিজেনগুলো প্রয়োজন তারা কিন্তু সেখানে সরবরাহ করবে। আমরা দেখছি যে এই লিন্ডে বাংলাদেশের যারা কর্মকর্তা রয়েছে তারা কিন্তু এই খালাস প্রক্রিয়া চলছে এবং একটি ট্রেনের ট্যাঙ্কার থেকে রোড ট্যাঙ্কারে স্থানান্তর করতে কিন্তু 2 থেকে 3 ঘন্টা সময় লাগে বলে জানিয়েছেন কর্মকর্তারা এবং এইখান থেকে খালাস করে বিভিন্ন হাসপাতালে কিন্তু এই অক্সিজেনগুলো পাঠানো হবে। আমি একটু জানিয়ে রাখি যে এই স্টেশনে কিন্তু প্রথম যে চালানটি এসেছিল গত 25 জুলাই, সেটি কিন্তু ছিল পরীক্ষামূলক চালান। আমরা লিন্ডে বাংলাদেশের কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম, তখন তারা যেটি জানিয়েছিল যে এটি প্রথম রেলপথে আসলে অক্সিজেন নিয়ে আসা হচ্ছে এবং সেই চালানটি সফলভাবে সম্পূর্ণ হওয়ার পরে কিন্তু দ্বিতীয় চালান এবং আজকে তৃতীয় চালান কিন্তু এখানে এসে পৌঁছেছে এবং এটি খালাস করতে কিন্তু সারাদিন ব্যাপী লাগবে
হিসেবে লিন্ডে বাংলাদেশের কর্মকর্তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে সারাদিন ব্যাপী কিন্তু এই রোড ট্রেনের ট্যাঙ্কার থেকে রোড ট্যাঙ্কারে তারা এই তরল মেডিকেল অক্সিজেনগুলো স্থানান্তর করবে। এবং এখানে আমরা দেখছি যে নিরাপত্তা কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, সাধারণ মানুষের প্রবেশাধিকার নিষেধ করা হয়েছে এবং জেলা পুলিশ রেলওয়ে পুলিশ কাজ করছে, পাশাপাশি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা কিন্তু এখানে প্রস্তুত রয়েছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সাথে আমরা কথা হয়েছে, তিনি যেটি জানিয়েছে যে এইটি যেহেতু নিরাপত্তার স্বার্থে তারা সব ধরনের প্রস্তুতি কিন্তু তারা গ্রহণ করেছে। আমরা দেখছি যে এখন পর্যন্ত খালাস শুরু হয়েছে এবং এই সারাদিন ব্যাপী কিন্তু এই ট্রেনের ট্যাঙ্কার থেকে রোড ট্যাঙ্কারে তারা খালাস করবে বলে জানিয়েছে লিন্ডে বাংলাদেশের কর্মকর্তারা। রেলের যে এই যে অক্সিজেন এক্সপ্রেস ট্রেনটি এটি কিন্তু আসলে গতকাল রাতে এই হিলি স্থলবন্দর হয়ে কিন্তু সিরাজগঞ্জে এসে পৌঁছায়। রাত 1:30 এই সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ রেল স্টেশনে এসে পৌঁছায় এবং এর পরবর্তীতে কিন্তু আরো বেশ কয়েকটি চালান আসবে বলে জানিয়েছে সরবরাহকারী প্রতিষ্ঠান লিন্ডে বাংলাদেশ। তারা যেটি জানিয়েছে যে পরপর 3টি চালান সফলভাবেই এই সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু রেল স্টেশনে এসে পৌঁছেছে। পরবর্তীতে তারা কিন্তু আরো এই রেলপথে তারা আরো অক্সিজেন কিন্তু নিয়ে আসবে বাংলাদেশে। আমরা যেটি জানতে পেরেছি যে এখন পর্যন্ত 3টি চালান এসেছে এবং পরবর্তীতে যেহেতু এটি একটি সহজ প্রক্রিয়ার ট্রেন পথে অক্সিজেন বহন করা, সেই ক্ষেত্রে তারা বলেছে যে আরো বেশ কয়েকটি চালান এখানে আসবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল বাংলাদেশ যে ভারত থেকে আসা অক্সিজেন বাই ট্রেন বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেল স্টেশনে খালাস প্রক্রিয়া চলছে তার সর্বশেষ খবর। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম রেল স্টেশন থেকে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু। ইউরোপের বিভিন্ন দেশের পর এবার সৌদি আরব কাল থেকে ভ্রমণ পিপাসুদের জন্য পর্যটন ভিসা চালুর ঘোষণা দিয়েছে। প্রায় 1.5 বছর পর সৌদি আরব ভ্রমণের জন্য অনলাইন নিবন্ধনের মাধ্যমে পর্যটন ভিসার আবেদন করা যাবে। তবে 2 ডোজ টিকা নেওয়া ও স্বাস্থ্যবিধি মানা সহ 4টি শর্ত মানতে হবে। বিস্তারিত সহকর্মী আরিফুর রহমানের প্রতিবেদনে। মহামারী করোনার কারণে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা পর্যটন ভিসা আবারও চালু করতে যাচ্ছে সৌদি সরকার। 1 আগস্ট থেকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ছাড়াই সৌদি আরব ভ্রমণে আবেদন করতে পারবেন ভ্রমণ পিপাসুরা। তবে মানতে হবে কিছু বিধিনিষেধ। শুধু অনুমোদিত করোনা ভ্যাকসিনের ডোজ পূর্ণ করা পর্যটকরাই প্রবেশ করতে পারবেন সৌদি আরবে। এর পাশাপাশি মাস্ক পরা, 72 ঘন্টার মধ্যে করোনা নেগেটিভ সনদ ও নির্দিষ্ট পোর্টালে অনলাইন নিবন্ধন করতে হবে। শুধু তাই নয়, তাওয়াক্কালনা অ্যাপ্লিকেশনের মাধ্যমে তথ্য রেকর্ড করতে হবে, যেটি পর্যটকদের সুবিধার্থে সৌদি আরবে বিভিন্ন স্থানে প্রবেশের ক্ষেত্রে ব্যবহৃত হবে। সৌদি আরবে ভ্রমণকারীদের জন্য এই তাওয়াক্কালনা অ্যাপ্লিকেশনটি আপগ্রেড করা হয়েছে, যা অস্থায়ী দর্শনার্থীদের তাদের পাসপোর্টের বিবরণ সহ নিবন্ধন করতে হবে। অ্যাপটি শপিং মল, সিনেমা, রেস্তোরাঁ এবং বিনোদন স্পট সহ সৌদি আরবের বিভিন্ন সরকারি স্থানে প্রবেশের জন্য প্রয়োজন হবে। পর্যটকদের আনাগোনা বাড়লে ক্ষতি পুষিয়ে ওঠার বিষয়ে আশাবাদী পর্যটন ব্যবসার সাথে জড়িত প্রবাসী বাংলাদেশিরা। মক্কা ও মদিনা একটা রিলিজিয়াস সিটি হওয়ার কারণে এই মক্কা মদিনাতে পর্যটকদের আনাগোনা সবচেয়ে বেশি থাকে। তো সেই হিসাবে আমরা আশা করছি যে আগামী 1 তারিখে যে বিষয় খুলে দেওয়া হচ্ছে পর্যটক ভিসা, তাতে বাংলাদেশিরাই সবচেয়ে বেশি উপকৃত হবে। সৌদিতে ভ্রমণের শর্ত অনুযায়ী পর্যটকদের সৌদি আরবের অনুমোদিত ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা বা মডার্নার যে কোনো একটি ভ্যাকসিনের 2টি ডোজ পেয়েছেন অথবা জনসন অ্যান্ড জনসনের 1 ডোজ পেয়েছেন, শুধু তারাই দেশটিতে ভ্রমণে যেতে পারবেন। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। বাংলাদেশ, ভারত এবং শ্রীলঙ্কার নাগরিকদের ইতালিতে প্রবেশে নিষেধাজ্ঞা 30 আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। এতে করে বাংলাদেশে আটকে পড়া ইতালি প্রবাসীরা বিপাকে পড়েছেন। রোম থেকে জুমানা মাহমুদের রিপোর্ট। করোনার ভয়াবহতা বেড়ে যাওয়ায় তৃতীয়বারের মতো বাংলাদেশি নাগরিকদের ইতালি প্রবেশের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে দেশটির সরকার। এতে করে বাংলাদেশে আটকে পড়া 5000-এর বেশি নাগরিক নতুন করে বেকায়দায় পড়েছেন। চাকরি হারানোর শঙ্কা ছাড়াও অনেকের ইতালিতে থাকার কাগজপত্রের মেয়াদ প্রায় শেষের দিকে। এ অবস্থায় যারা ব্যবসা বাণিজ্য করেন তারাও নানাভাবে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। অনেক প্রবাসী ভাইয়েরা বাংলাদেশে আটকা পড়ে আছেন। তাদের এখানে কাজের জায়গা থেকে মালিকেরা বারবার ফোন করতেছেন, তারা আসতে পারতেছেন না। অনেক ফ্যামিলিরা দেশে গিয়ে আটকা পড়ে গিয়েছেন। ইতালি সরকার 30 আগস্ট পর্যন্ত যাত্রীবাহী বিমানের সময় বৃদ্ধি করেছেন। তাতে করে অনেকেরই এই সামারে যারা কাজ করার একটা সুযোগ পেতেন, তারা কাজ থেকে বঞ্চিত হবেন।
আগস্টের মধ্যে বাংলাদেশের করোনা পরিস্থিতির উন্নতি না হলে এই নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়তে পারে বলে ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় ইঙ্গিত দিয়েছে। এই খবরে উৎকণ্ঠা বেড়েছে বাংলাদেশে আটকে পড়া ইতালি প্রবাসীদের। এই মুহূর্তে আমরা যারা ইতালি প্রবাসী বাংলাদেশে এসে এই করোনার কারণে আটকা পড়েছি, আমি ইতালি প্রবাসীদের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এবং আমাদের ইতালিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের মাননীয় রাষ্ট্রদূত সহ সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করব যত দ্রুত সম্ভব বাংলাদেশে আটকে পড়া এই ইতালি প্রবাসীদেরকে ইতালিতে বিশেষ ব্যবস্থায় ফেরত নেওয়ার জন্য আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন। করোনাকালীন পরিস্থিতিতে আমরা দেশে আটকা পড়ে আছি দীর্ঘদিন। আমরা বাচ্চাদের পড়াশোনা এবং নিজের কাজ নিয়ে অনেক শঙ্কিত। আমাদের যেন অতি দ্রুত ইতালিতে ফেরত নেওয়ার ব্যবস্থা করা হয়, এই জন্য আমরা সরকারের সহযোগিতা কামনা করছি। ইতালিতে করোনার ভ্যাকসিন কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে গেলেও নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়ছে হু হু করে। তবে মৃতের সংখ্যা রয়েছে অনেকটাই নিয়ন্ত্রণে। গত 24 ঘন্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন 6000-এর বেশি নাগরিক, তবে মারা গেছেন 19 জন। জুমানা মাহমুদ, সময় সংবাদ, রোম, ইতালি। গ্রীষ্মে জার্মানিতে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে থাকলেও ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে শঙ্কিত সব মহল। যে কোনো মূল্যে এর প্রকোপ ঠেকাতে তৎপর দেশটির স্বাস্থ্য বিভাগ। আগস্টে দেশটিতে প্রবেশের ক্ষেত্রে টিকার পাশাপাশি করোনার নেগেটিভ সার্টিফিকেটের বাধ্যবাধকতাকে গুরুত্ব দিচ্ছে মার্কেল সরকার। জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। জার্মানি জুড়েই গণহারে টিকাদান কর্মসূচি, প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা, নিবিড় পর্যবেক্ষণ সজ্জা ও প্রয়োজনীয় ঔষধের সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্য দিয়ে করোনার ডেল্টা ভ্যারিয়েন্টকে আপাতত ভালোভাবে সামাল দিলেও সামনের দিনগুলোতে সতর্ক অবস্থানে জার্মানি, ইউরোপ সহ বিশ্বের যে কোনো দেশ থেকে পর্যটক, ব্যবসায়ী কিংবা ছাত্রছাত্রী সহ অন্যান্যদের জার্মানিতে প্রবেশের ক্ষেত্রে টিকার পাশাপাশি করোনার নেগেটিভ সার্টিফিকেটের বাধ্যবাধকতাকে গুরুত্ব দিচ্ছে মার্কেল প্রশাসন। ইতিমধ্যে দেশটির 16টি অঙ্গরাজ্যের মিনিস্টার প্রেসিডেন্ট সহ সংক্রমণ বিশেষজ্ঞ ও রাজনীতিবিদরা আগস্টের শুরু থেকেই এমন নিয়মের পক্ষে। আর এমনটি হলে সামনের দিনগুলোতে করোনার ভয়াবহতা অনেকখানি কমে আসবে বলে মনে করেন স্থানীয় সহ প্রবাসী বাংলাদেশিরা। এখন এখানে অতটা ভয়ের না হলেও আগামী 1 আগস্ট থেকে যারা বিদেশ থেকে জার্মানিতে ঢুকবেন তাদের জন্য অবশ্যই নেগেটিভ টেস্টের সার্টিফিকেট লাগবে। তো বাংলাদেশ থেকে যারা আসতে চান একদিকে তো ওই টিকা দুটো নিতেই হবে এবং এর সাথে কিন্তু সার্টিফিকেট এখন মাস্ট। এদিকে দিনকে দিন স্থানীয়দের পাশাপাশি দেশটিতে বসবাসরত প্রবাসীদের মধ্যেও টিকা গ্রহণে আগ্রহ বাড়ছে। প্রায় 8.5 কোটি জনসংখ্যার দেশটিতে প্রথম ডোজ নিয়েছেন 5 কোটির উপরে, আর 2 ডোজ সম্পন্ন করেছেন এমন মানুষের সংখ্যা 4.5 কোটি ছাড়িয়েছে। আমরা যারা প্রবাসী বাংলাদেশি আছি আমরা অলরেডি এই ভ্যাকসিনটি নিয়ে নিয়েছি এবং অনেক নিচ্ছি, বা যারা নেননি তাদের জন্য আমি বলতে চাচ্ছি যে এই ভ্যাকসিনটি নেওয়া খুবই জরুরি। স্থানীয়দের মধ্যে শুধু বায়োএনটেক, ফাইজার, মডার্না কিংবা জনসন অ্যান্ড জনসনের টিকার প্রতি আগ্রহ থাকলেও অব্যবহৃত অ্যাস্ট্রাজেনেকার কয়েক লাখ টিকা দরিদ্র দেশগুলোতে বিনামূল্যে সরবরাহ করার পরিকল্পনা করছে জার্মানি। জার্মানিতে করোনা সংক্রমণ এখনও সহনীয় পর্যায়ে রয়েছে, তবে আসছে শরৎ কিংবা শীতে ডেল্টা ভ্যারিয়েন্ট যাতে ভয়ঙ্কর হয়ে উঠতে না পারে সে কারণেই পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে জার্মানিতে প্রবেশে করোনার ভ্যাকসিন গ্রহণের পাশাপাশি নেগেটিভ সার্টিফিকেট দেখানোর বাধ্যবাধকতার বিষয়টিও গুরুত্ব সহকারে বিবেচনা করছে জার্মান রাজনীতিবিদরা। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। ফ্রান্সে বর্তমানে সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হচ্ছেন তরুণরা। প্রতিদিনই এই সংক্রমণ হার বেড়ে চলেছে। এদিকে ফ্রান্সে নতুন করে ডেল্টা ভ্যারিয়েন্টের দাপট বাড়তে থাকায় বাইরে মাস্ক পরা সহ অন্যান্য বিধিনিষেধ আরোপ করেছে দেশটির সরকার। নতুন করে করোনা পরিস্থিতির অবনতিতে শঙ্কিত প্রবাসী ব্যবসায়ীরা। বিস্তারিত লুৎফুর রহমান বাবুর প্রতিবেদনে। ফ্রান্সে এই ধাপে এসে যারা করোনায় আক্রান্ত হচ্ছেন কিংবা হাসপাতালে ভর্তি হচ্ছেন তাদের মধ্যে অনেকেই তরুণ, আর এই সংখ্যা দিনে দিনে বাড়ছে। তরুণদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা নিয়ে কিছুটা অনীহা সহ আরও কিছু কারণ রয়েছে বলে মনে করেন অনেকে। লকডাউন পরবর্তী সময়ে দেখা যাইতেছে ম্যাক্সিমামই আপনার হাসপাতালে যারা ভর্তি অ্যাডমিট হইতেছে তাদের অধিকাংশই তরুণ। তো স্বাস্থ্যবিধিটা না মানাটাই হচ্ছে এর মেইন রিজন। আমি মনে করি তরুণদের আরও বেশি সতর্ক হওয়া প্রয়োজন।
এদিকে ফ্রান্সে আবারও করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় বেশ কয়েকটি শহরে বাইরে মাস্ক পরিধান সহ বেশ কিছু বিধিনিষেধ প্রয়োগ করা হয়েছে। করোনা আবারও বেড়ে গেছে, বিশেষ অনেকগুলো প্রভিন্সে করোনা বেড়ে গেছে এবং লকডাউন দিয়ে দিয়েছে, যে বিশেষ করে মার্চে লকডাউন দিয়ে দিয়েছে। নতুন করে করোনা পরিস্থিতির আবারও অবনতি হওয়ায় তার একটি বড় প্রভাব পড়বে ব্যবসা বাণিজ্যে, এমনটাই মনে করছেন দেশটিতে বসবাসকারী বাংলাদেশি ব্যবসায়ীরা। প্রথম দিকে আমরা ভেবেছিলাম যে ইতিমধ্যে হয়তো আমরা যেভাবে ভ্যাকসিন দিয়েছি এই কারণে হয়তো ক্রমান্বয়ে আমরা ভালোর দিকে যাচ্ছি, কিন্তু ইতিমধ্যে যে হারে আবার করোনার পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে, এতে একদিকে যে আমাদের ব্যবসাগুলিও এই মুহূর্তে আবার ডাউনের দিকে, কারণ টুরিস্টরা আসতে পারছে না বিভিন্নভাবে, বিভিন্ন কারণে, বিভিন্ন স্বাস্থ্যবিধির কারণে, ওরা না আসার কারণে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানও আগের থেকে অনেক কেনাবেচা কম। এক গবেষণায় দেখা গেছে হাসপাতালে যারা করোনা নিয়ে ভর্তি হচ্ছেন তাদের মধ্যে 85% যারা ভ্যাকসিন গ্রহণ করেননি তারাই হাসপাতাল ভর্তি হচ্ছেন। সে কারণে ভ্যাকসিন গ্রহণের উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করা হচ্ছে। নতুন করে দিনে দিনে ফ্রান্সে যেভাবে করোনা পরিস্থিতির অবনতি ঘটছে, তাতে করে ফ্রান্সে আবারও কোনো ধরনের বড় বিধিনিষেধ প্রয়োগ করা হয় কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে সাধারণ মানুষের মনের মধ্যে। মোহাম্মদ লুৎফুন বাবু, সময় সংবাদ, প্যারিস। ইতালিতে করোনার চতুর্থ ঢেউ আঘাত হানার আশঙ্কা করা হচ্ছে। 24 ঘন্টায় ইতালিতে নতুন করে আক্রান্ত হয়েছেন 6,619 জন। ভেনিস থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মাকসুদ রহমান। আবারও করোনার ভয়াবহতার আসন্ন সংকেত ইতালিতে। দেশটিতে করোনার চতুর্থ ঢেউয়ের আঘাত হানার আশঙ্কা করা হচ্ছে। ইতালির স্বাধীন স্বাস্থ্য নজরদারি সংস্থা দ্য গাম্বে ফাউন্ডেশন বলেছে, দেশটিতে দ্রুত বৃদ্ধি পাচ্ছে ভারতীয় ভ্যারিয়েন্টের সংক্রমণের হার। সেই সঙ্গে প্রতিবেশী ইউরোপীয় দেশগুলোর করোনা পরিস্থিতিও নাজুক। গেল 15 সপ্তাহ ধরে ইতালিতে করোনা সংক্রমণ কমে আসলেও চলতি সপ্তাহে করোনার মৃত্যু হার 46% বেড়েছে। আক্রান্ত বৃদ্ধি পেয়েছে 42.9%। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও আগের চেয়ে বেড়েছে। গত 3 দিনে দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে 18,000-এরও বেশি মানুষ। এদিকে ইতালিতে 12 থেকে 19 বছর বয়সী 45 লাখেরও বেশি কিশোর কিশোরীর মাত্র 14.7% টিকার আওতায় এসেছে। এছাড়া ইতালির বিভিন্ন প্রদেশে টিকাদান কার্যক্রমে বৈষম্য দেখা গেছে। এসব কারণে শঙ্কিত প্রবাসীরা। প্রায় 18,000-এর উপরে আক্রান্ত হয়ে গেছে। আমরা ইতালি সরকারের যত বিধিগুলি আছে, বিধি আইন কারণগুলি মেনে আমরা চলি, আমরা নিজেও ভালো থাকি। করোনা পরিস্থিতি এখন বর্তমানে ভালো আছে বা দিন দিন খারাপের দিকে যাচ্ছে, তাই আমাদের সবার উচিত ডিস্টেন্স মেনে চলা। আগামী কয়েক সপ্তাহের করোনা পরিস্থিতির উপর নির্ভর করছে ইতালিতে বিধিনিষেধ শিথিল হবে নাকি আবারও কঠোরতা ফিরে আসবে। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমান, সময় সংবাদ। বেশ কিছু পরিবর্তন আনা হলো সুইডেনের অভিবাসন আইনে। নতুন আইনে দেশটিতে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পাওয়ার ক্ষেত্রে আরও কঠোর নিয়মনীতি অনুসরণ করা হবে। সুইডেন থেকে শফিউল আলমের রিপোর্ট। উন্নত জীবন আর ভালো উপার্জনের জন্য সুপরিচিত সুইডেনে প্রতি বছরই বাড়ছে অভিবাসন প্রত্যাশীর সংখ্যা। সম্প্রতি দেশটিতে স্থায়ীভাবে বসবাসের ক্ষেত্রে আরও বেশি যাচাই বাছাইয়ের আওতায় আনা হয়। এখন থেকে দেশটিতে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পাওয়ার আগে আবেদনকারীর বিগত দিনের অর্থনৈতিক কর্মকাণ্ড খতিয়ে দেখা হবে। পাশাপাশি নিজ এবং পরিবার নিয়ে বসবাসের ক্ষেত্রে উপযুক্ত আবাসন নিশ্চিত করতে হবে আবেদনকারীকে। যে বিষয়টা বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় সেটা হচ্ছে যে নিজের ভরণ পোষণের বিষয়টা, মানে গত যে সময়টা ওই ব্যক্তি এখানে ছিলেন এবং সাথে সাথে উনি কোনো ধরনের ক্রাইমের সঙ্গে জড়িত আছেন কিনা সেটাকে গুরুত্ব সহকারে দেখা হবে। প্রতি বছরই বাংলাদেশ ছাড়াও ইউরোপের অন্যান্য দেশ থেকে অনেক বাংলাদেশি পাড়ি দিচ্ছেন সুইডেনে। দেশটিতে বসবাসরত প্রায় 15,000 বাংলাদেশির বেশিরভাগই স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেয়েছেন। আবার অনেকে রয়েছেন অস্থায়ী কাজের অনুমতি নিয়ে। নতুন আইনে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেতে হলে বাংলাদেশিদের কোনো ধরনের অপরাধে না জড়িয়ে অস্থায়ী কাজের অনুমতির শর্তগুলো মেনে চলার পরামর্শ স্টকহোম ইমিগ্রেশন ও আপিল কোর্টের এজুরির। অ্যাপ্লাই করার সময় যে সমস্যাগুলো বাংলাদেশিদের হয়ে থাকে, তাদের মালিক ঠিকমতো ট্যাক্স দিল কিনা, তাদের মালিক তাকে হলিডে পে করলো কিনা, তাদের মালিক অসুস্থ থাকা অবস্থায় পে করলো কিনা, এইসব জিনিসগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সুইডেনের নতুন অভিবাসন নীতি নিয়ে দেশে বিদেশে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিলেও সঠিক নিয়ম নীতি মেনে চললে বাংলাদেশিদের আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে মনে করেন অভিবাসন বিশ্লেষকরা। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন। মাদ্রিদ সহ স্পেনের বড় শহরগুলোতে মানসিক ভারসাম্যহীন মানুষের সংখ্যা বাড়ছে। রাস্তায় কুড়িয়ে পাওয়া কার্টুন,
কাঠ বা পলিথিন দিয়ে নিজেদের মতো করে ঘর বানিয়ে থাকতে দেখা যায় তাদের। স্পেন প্রতিনিধি সাইফুল আমিনের তথ্য ও চিত্রের রিপোর্ট। ইউরোপের মতো একটি উন্নত দেশে এ চিত্র বড়ই বেমানান। তারপরেও এখানে সেখানে চোখে পড়ে অসহায় মানুষের নানা করুণ চিত্র। স্পেনে ভারসাম্যহীন মানুষের কাতারে যোগ হয়েছে অনেক বাংলাদেশিও। তবে তারা অন্যান্যদের মতো রাস্তাঘাটে ছাউনির ঘর বানিয়ে না থাকলেও তাদের চলাফেরা আচার আচরণে এটা স্পষ্ট যে তারা মানসিকভাবে সুস্থ নন। ইদানিং বেশ কিছু বাঙালিকেও মানসিক ভারসাম্যহীনতায় ভুগতে দেখা গেছে। তারা এলোমেলো ভাবে রাস্তাঘাটে চলে, কি যেন বিড়বিড় করে বলে। অনেক বাঙালি ভাইয়েরা প্রায় নিঃস্ব হয়ে কিংবা অভাবের তাড়নায় কিংবা ডিপ্রেশনের কারণে হয়তো হতে পারে, অনেককে দেখা যায় এখনো রাস্তায় উচ্ছৃঙ্খলভাবে কিংবা এদিক এদিক ঘুমাচ্ছে। তাদের মূল সমস্যা হইল পারিবারিক শিক্ষার অভাবের কারণে এবং পারিবারিক সমস্যার কারণে তারা আজকে রাস্তা দেশ ভাঙ্গা করে এবং রাস্তায় থাকে। এ বিষয়ে খোঁজ নিয়ে জানা যায় দীর্ঘদিন স্পেনে থাকলেও বৈধভাবে বসবাসের সরকারি অনুমোদন না পাওয়া, কর্মসংস্থানের ব্যবস্থা না থাকায় পারিবারিক অশান্তি, দেশে পরিবার পরিজনের কাছে প্রয়োজনীয় টাকা পাঠাতে না পারা সহ নানা বিষয়ে বাড়তি চাপে অনেকেই মানসিক সমস্যায় ভুগছেন। মানসিক ভারসাম্যহীন ব্যক্তিদের সুচিকিৎসার জন্য কিছু আশ্রয় কেন্দ্র রয়েছে। আমরা এই কেন্দ্রগুলির সাথে যোগাযোগ করে মানসিক ভারসাম্যহীন প্রবাসী বাংলাদেশিদের যাতে সুচিকিৎসার ব্যবস্থা করা যায় এবং যারা আশ্রয়দানের ব্যবস্থা করা যায় আমরা এটি করব। মানসিক ভারসাম্যহীন বাংলাদেশিদের কর্মকাণ্ডে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে মনে করছেন স্পেনে বসবাসরত প্রবাসীরা। সময় সংবাদ, স্পেন। আয়ারল্যান্ডের সবচেয়ে বড় বন্য প্রাণী পার্ক ফোটা। পার্কটিতে বিলুপ্ত অনেক প্রাণী থেকে শুরু করে রয়েছে নানা ধরনের সংকটাপন্ন ও বিলুপ্তপ্রায় অসংখ্য প্রাণী। আয়ারল্যান্ড থেকে সে খবর জানাচ্ছেন সহকর্মী সৈয়দ জুয়েল। 1800 শতাব্দীতে 70 একর ওপর কর্ক কাউন্টির ফোটার এই জায়গাটিতে বসবাসের জন্য বাড়ি নির্মাণ করেছিলেন স্মিথবেরি পরিবার। 1975 সালে কর্কের ইউনিভার্সিটি কলেজের কাছে এই এস্টেটটি বিক্রির আগ পর্যন্ত এর মালিক ছিলেন স্মিথবেরি পরিবারের সদস্যরাই। পরবর্তীতে আইরিশ হেরিটেজ ট্রাস্টের দ্বারাই পরিচালিত হয়ে আসছে আয়ারল্যান্ডের সর্ববৃহৎ এই বন্যপ্রাণী পার্কটি। এ পার্কটির বিশেষত্ব হলো বনের পরিবেশে আদলে তৈরি করে প্রতিটি প্রাণীকেই এখানে অনেক যত্নে রাখা হয়। গন্ডার, বাঘ, চিতা, জেব্রা, শিল, কালো বানর ছাড়াও বিলুপ্ত অনেক প্রাণীর দেখা মিলবে এই পার্কটিতে। পেঙ্গুইনদের রাজস্বী হেঁটে চলা ও সাঁতার দেখার রেশ কাটতে না কাটতেই জিরাফের দল বেঁধে ঘুরে বেড়ানো দেখে বিমোহিত হবেন দর্শনার্থীরা। এর পাশাপাশি ময়ূরের পেখম মেলা ও নৃত্য বিমোহিত করবে সবাইকে। লকডাউন শিথিল থাকায় অনেকদিন পর এই বন্যপ্রাণী পার্কে ঘুরতে এসে স্বস্তির কথা জানালেন প্রবাসী বাংলাদেশিরা। লকডাউনের পর এই পার্কে আসলাম, তো খুব এনজয় করতেছি। আমরা প্রবাসীরা সুযোগ পেলেই ছুটির দিনে চলে আসি এখানে ঘুরতে, এবং যাদের ছোট ছোট বাচ্চা আছে তাদেরকে নিয়ে আসে, কারণ বাচ্চারা এই জায়গাটা খুবই পছন্দ করে। 1983 সাল থেকে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় বর্তমান 100 একরের ফোটার এই বন্যপ্রাণী পার্কটি। বিশ্ব থেকে বিলুপ্ত হওয়া নানা প্রজাতির বন্যপ্রাণী রয়েছে আয়ারল্যান্ডের এই সর্ববৃহৎ এই বন্যপ্রাণী পার্কটিতে। এখানে যারা ভ্রমণে আসেন তারা সেই অতীতের সেই বন্যপ্রাণীগুলো দেখে হারিয়ে যান শত শত বছর পিছনে। আয়ারল্যান্ডের সর্ববৃহৎ বন্যপ্রাণী পার্ক থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ। মাত্র 18 বছর বয়সে রোপ স্কিপিংয়ে এক অনন্য কীর্ত গড়লেন ঠাকুরগাঁওয়ের তরুণ রাসেল ইসলাম। 30 সেকেন্ডে এক পায়ে 145 বার এবং 1 মিনিটে 2 পায়ে 258 বার স্পিকিং করে 2 বার নাম লেখান গিনেস বুক অফ ওয়ার্ল্ডে। ঠাকুরগাঁও থেকে জিয়াউর রহমান বকুলের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের হরিপুর সিরাজপাড়া গ্রামের রাসেলকে নিয়ে গর্বে যেন বুক ভরে যায় গোটা এলাকাবাসীর। রোপ স্কিপিংয়ে যিনি মাত করেছেন তাবৎ দুনিয়া, লাল সবুজের পতাকাকে চিনিয়েছেন নতুন করে, নাম তুলেছেন গিনেস বুক অফ ওয়ার্ল্ডে। গল্পের শুরুটা 2017 সালে। দিনমজুরের ছেলে রাসেল যখন লেখাপড়ার পাশাপাশি মনোযোগী হন রোপ স্কিপিংয়ে। অনেকটা অপ্রচলিত এই খেলাটার জন্য সহযোগিতা ছিল না জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে। পরিবারের সমর্থন আর নিজস্ব অর্থে চলে তার প্রশিক্ষণ।
বাকিটা ইতিহাস। অদম্য শক্তি আর দীর্ঘ অধ্যাবসায়ে ভর করে এক পায়ে মাত্র 30 সেকেন্ডে 145 বার স্কিপিং এবং 1 মিনিটে 258 বার স্কিপিং করে রাসেল 2 বার নাম লেখান গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে। এমন অর্জনে দারুণ উচ্ছ্বসিত পরিবার ও স্থানীয়রা। রাসেলও খুশি আস্থার প্রতিদান দিতে পেরে। খুশি লোকজন সবাই খুশি। যতদূর সাহস দিছি আর কি, মানে কি উৎসাহ দিছি বিজয় নেই, আমি খুব খুশি। সরকারিভাবে কিছু সাহায্য সহযোগিতা পাওয়া উচিত। তো আমার একটা দাবি, মূল্যায়নের মাধ্যমে তাকে রাষ্ট্রীয় অ্যাসেটে পরিণত করেন। সাউথ এশিয়ান গেম খেলা হয়, এশিয়া খেলা হয়, এগুলোতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ খেলা হয়, এগুলোতে আমি কম্পিটিশন নেবো। তারা যদি আমাকে নিয়মিত সাপোর্ট করে তাহলে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো। ঠাকুরা থেকে আমাকে কোনো খোঁজ খবর নেই না, পরিবারটা আমাকে যদি সাপোর্ট না দিত তাহলে এই পর্যায়ে আমি আসতে পারতাম না। দেরিতে হলেও টনক নড়েছে জেলা ক্রীড়া সংস্থার। আর আগামীতে রাসেলের পাশে থাকার সঙ্গে তাকে সার্বিক সহযোগিতার আশ্বাস জেলা প্রশাসকের। এই কৃতি সন্তানের আজকে যদি একটু সহায়তা দেওয়া যেত, এর পাশে যদি এসে কেউ দাঁড়াতো, তাহলে এই ছেলে আরো ভালো করতো বলে আমি মনে করি। আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি, শুভকামনা জানাচ্ছি এবং আমি আশাবাদ ব্যক্ত করছি যে তারা সে ভবিষ্যতে আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে যে সহযোগিতা বা পৃষ্ঠপোষকতা প্রয়োজন আমরা সেটা করব। রাসেলের এমন অর্জন ভবিষ্যতে ঠাকুরগাঁওয়ের তরুণদের আরও রোপ স্কিপিং খেলায় উৎসাহিত করবে বলেই বিশ্বাস এলাকাবাসীর। সময় সংবাদ, ঠাকুরগাঁও। ভোরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না করোনা, বাড়ছে কোভিড আক্রান্ত গর্ভবতীদের মৃত্যুহার। জাপান থেকে আজ এসেছে অ্যাস্ট্রাজেনেকার প্রায় 8 লাখ টিকা। কাল খুলছে কলকারখানা। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় 3 দিনের রিমান্ডে হেলেনা জাহাঙ্গীর। আরও কয়েকটি মামলা প্রক্রিয়াধীন। সংঘবদ্ধ চক্র নিয়ে করতেন চাঁদাবাজি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয়ে একাধিক নারীর সঙ্গে সম্পর্ক, বিয়ে করতে গিয়ে পুলিশের হাতে ধরা। প্রতারণার জালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা, নিহতের 1 বছর পূর্ণ। অভিযোগ গঠন হলেও করোনা পরিস্থিতির কারণে পিছিয়েছে বিচার কাজ। আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়ের।